ওয়েলকাম স্টুডেন্টস। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অনেকদিন পর। তো আমরা লাস্ট যে ক্লাসটা করেছিলাম সেটা ছিল আলাউদ্দিন খিলজির পার্ট 1। তো আজকে শুরু করতে চলেছি পার্ট 2। বাট শুরু করার আগে দু তিনটে কথা আছে। হিস্ট্রিতে মাঝে মধ্যে এমন কিছু কিছু ক্যারেক্টার আসে যেখানে সবাই ফাঁসে। কিছু কিছু ক্যারেক্টার এমন আসে যারা ট্রেন্ড ফলোয়ার নয়, যারা ট্রেন্ড সেটার। ট্রেন্ড সেটার মানে তাদের দেখে অন্য সমস্ত রাজারা কিন্তু বিভিন্নভাবে তাদের নীতি তৈরি করে, তাদের পলিসিস তৈরি করে এবং প্রশাসনিক বিভিন্ন পরিবর্তন আনে এবং সেইভাবে রাজ্যটাকে পরিচালনা করে। তো ঘটনা হচ্ছে ঠিক এইরকমই একটা ক্যারেক্টারকে নিয়ে আজকে আলোচনা করব, আলাউদ্দিন খিলজি। পার্ট 1 ভিডিওটা অলরেডি শুট করা আছে। পার্ট 1 তোমরা প্লে লিস্টে আগে পাবে। যারা আজকে এই ভিডিওটা এখান থেকে প্রথম দেখা স্টার্ট করছো দেখে নাও, কোনো সমস্যা নেই। আমি এইভাবেই ক্লাস করাই যাতে স্টুডেন্টরা একদম যে ক্লাস থেকেই করুক সেখান থেকেই বুঝতে পারবে। বাট আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি বলবো পার্ট 1টা দেখে নিয়ে পার্ট 2টা করলে তোমার আরো ভালো লাগবে। অসুবিধা নেই, পার্ট 2 করে নিও। পার্ট 2 করে নিয়ে পরে পার্ট 1টা অবশ্যই দেখে নেবে। তো যাই হোক, ক্লাস স্টার্ট করার আগে ছোট্ট কিছু অ্যানাউন্সমেন্টস থাকে এবিসির। আমরা অলরেডি এবিসি তোমরা জানো কি এখানে অ্যাডভান্স কোর্সের জন্য প্রিপারেশন হয়। তুমি যদি ইউপিএসসি দিতে চাও, আইএস আইপিএস আইএফএস এর জন্য প্রিপারেশন নিতে চাও, তুমি যদি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিতে চাও বা অন্যান্য গভর্নমেন্ট এক্সামিনেশনের প্রিপারেশন নিতে চাও, তো তাদের জন্য ভ্যারিয়াস কোর্সেস আছে। আমাদের অ্যাডভান্স কোর্সেস আছে, আমাদের ফাউন্ডেশন ক্যাটাগরি কোর্সেস আছে, এসএসসি, সিজিএল, পুলিশ, কনস্টেবল এবং বিভিন্ন আদার গভর্নমেন্ট এক্সামিনেশনের জন্য কিন্তু এখানে এই কোর্সেসগুলো তুমি অ্যাভেলেবেল পাবে। এবিসির কোর্সের একটা খুব ইউনিক সিস্টেম হচ্ছে, দেখো আমরা একাডেমিতে প্রত্যেকটা স্টুডেন্টকে বলি যারা অফলাইন করছো ক্লাস, অনলাইন করতে চাইছো, সবাইকে তুমি এসো একাডেমিতে, এসে বসে ক্লাস করো। ক্লাস করার পর যদি তোমার ভালো লাগে তুমি ডেমো ক্লাস নাও, আগে আগে ফ্রি ক্লাস করো, দেখো তোমার পছন্দ হচ্ছে কিনা। যদি কমফোর্টেবল লাগে তুমি অবশ্যই আমাদের সাথে কিন্তু তোমার কম্পিটিটিভের জার্নি অবশ্যই আমাদের সাথে এগিয়ে নিয়ে যেতে পারো। তো আমাদের উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম চলো আমরা আজকের ক্লাস স্টার্ট করি। আমরা পড়ছিলাম লাস্ট যে সেকশন থেকে আজকে শুরু করার কথা, সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজির যে প্রশাসনিক যে নীতিমালা, যে অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি, এইগুলো নিয়ে আমাদের কিন্তু আজকে পর্যালোচনা করার জন্য এই ক্লাসটা তৈরি। তো দেখো আমরা এটাকে বেসিক কিছু সেগমেন্টে ভাগ করেছি, খুব সাধারণ কিছু সেগমেন্ট। একটা যদি দেখো ওনার অর্ডিন্যান্স সিস্টেম অর্থাৎ অধ্যাদেশ। আমি চিন্তা করো না, আমি প্রত্যেকটা পয়েন্ট একটা 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 করে ধরে ক্লিয়ার করবো, তো তোমাদের টেনশন করার কোনো কারণ নেই, একদম খুব স্মুথলি ক্লিয়ার হবে। শুধু একটা রিকোয়েস্ট, প্লিজ মন দিয়ে শোনো। কিচ্ছু না, আমার ক্লাস এইরকম হয় যে জাস্ট ক্লাসটা শুনেই তোমার মনে থাকবে, এক্সট্রা কোনো এফোর্ট কিচ্ছু দিতে হবে না, জাস্ট খুব মন দিয়ে শোনো, এইটুকু রিকোয়েস্ট। ওকে। সেকেন্ড, এমফাসিস অন ফাংশনিং পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ প্রশাসনের কার্যকরী অংশের উপর জোর দেওয়া। প্রশাসনিক ও ধর্মীয় বিষয়ক বিচ্ছেদ, সেপারেশন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড রিলিজিয়াস অ্যাফেয়ার্স। অ্যান্টি রিভোল্ট পলিসি, বিদ্রোহ বিরোধী নীতি। হাইরার্কি অফ অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনের যে স্তরবিন্যাস সেটা। সেনাবাহিনীর যে সংস্কার। তো এইরকম বেশ কয়েকটা পয়েন্টে আমরা এটাকে স্টাডি করব। আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বোঝাবো, ইচ অ্যান্ড এভরি সেকশন একদম ধরে ধরে ক্লিয়ার করব, তো চিন্তা করার কোনো কারণ নেই। চলো প্রথমে আসি অধ্যাদেশ বা অর্ডিন্যান্স। দেখো আলাউদ্দিন খিলজির মেনলি 4 ধরনের অর্ডিন্যান্স বা অধ্যাদেশ দিয়েছিলেন, ঠিক 4 ধরনের। আচ্ছা, এবার তুমি সহজ কথায় আদেশ হিসাবে নিতে পারো, আদেশ, রাজার অর্ডার, যদিও অর্ডিন্যান্স কথাটার মানে একটু অন্যরকম। তো আমরা এখানে অর্ডিন্যান্স কথাটা এই কারণের জন্য ইউজ করছি, কারণ দেখো মোনার্কিতে যেখানে গণতন্ত্র নেই, যেখানে স্বৈরতন্ত্র চলছে, সেখানে একটা গণতান্ত্রিক ভাবে কোনো আইন পাস হওয়া সম্ভব নয়। তো রাজা যেটা ঠিক মনে করে সেটাই অ্যাকচুয়ালি করে। তো ওনার একটা অদ্ভুত অর্ডার ছিল, উনি না সম্পদ নিয়ন্ত্রণে বিশ্বাস করতেন। কন্ট্রোল ওয়েলথ, এটা কি জিনিস? সম্পদ নিয়ন্ত্রণ মানে তোমার মাথায় ডাউট হতেই পারে, ভাই
প্রত্যেকটা সরকার চায় কি তার যারা সিটিজেন্স তারা বড় লোক হোক, তারা আরো পয়সা ইনকাম করুক, তারা আরো গ্রো করুক, সবাই গ্রো করুক। একজন রাজা সে চাইছেই না যে তার যারা প্রজা তারা দু পয়সা ইনকাম করুক, তারা দু পয়সা বড় লোক হোক। কেন এরকম অদ্ভুত চিন্তাধারা, কেন হঠাৎ এরকম থট প্রসেস? দেখো, আলাউদ্দিন খিলজি একটা জিনিস বিশ্বাস করতেন। উনি বলতেন, ওয়েলথ ইজ দ্য কজ অফ অল প্রবলেমস, ইট ইজ দ্য মেইন কজ অফ ওয়ার্স অ্যান্ড রিভোল্টস, সো হি সেট আ প্রাইমারি অবজেক্টিভ টু কন্ট্রোল wealth. Majority of revolts were done by Hindu rulers at that point of time, and they were rich community in India. খুব ইম্পর্টেন্ট লাইন। দেখো, একটা কথা কিন্তু খুব সত্যি কথা, আলাউদ্দিন খিলজি বলছেন কি টাকা হচ্ছে মানুষের জীবনের সমস্যার সব থেকে বড় কারণ। সত্যিই তাই। দেখো, একটা জিনিস বলি, কখনো কোনো গরিব পলিটিশিয়ান দেখেছো? বা খুব বিশাল বড় কোনো বিজনেসম্যান যার পলিটিক্যাল কন্ট্যাক্ট নেই? আজকে আম্বানি আদানিদের মতো লোকেদের যদি সমস্যা হয়, তোমার মনে হয় কোনো সিভিক পুলিশকে ফোন করবে? তোমার মনে হয় কোন কনস্টেবলকে ফোন করবে, বা ওসিকে, বা এসপি লেভেলের কাউকে ফোন করবে? ওরা ভাই কমিশনারকে ফোন করবে, ওরা হয়তো পিএম কেও ফোন করতে পারে। তো ঘটনা হচ্ছে, তোমার যেরকম পৃথিবীর এটা সব থেকে চরম সত্য, জানো তো, কি তোমার যেরকম ইকোনমিক স্ট্যাটাস না, তোমার পলিটিক্যাল স্ট্যাটাস সেরকম হবে। আজকে 10 টাকা ইনকাম করছো, তোমার সাথে কোনো সিকিউরিটি নেই, কালকে 10,000 কোটি টাকা ইনকাম করবে, সিকিউরিটি ছাড়া, মানে সিকিউরিটির চাপে তোমাকে লোকে দেখতেই পাবে না, একদম জেড প্লাস গিয়ে রাখবে তোমাকে। এটা পৃথিবীর সব থেকে চরম সত্য। কি অর্থনৈতিক উন্নয়ন যখনই হয়, টাকা মানি যখন ইনক্রিজ করে, তার সেই মানুষটার কিন্তু পলিটিক্যাল পাওয়ারও ইনক্রিজ করে, তার কনফিডেন্স ইনক্রিজ করে, তার সোশ্যাল স্ট্যাটাসও ইনক্রিজ করে, সামাজিক স্তরও সে উন্নতির দিকে যায়, সব দিক থেকে কিন্তু গ্রো করে। আর যদি কারো টাকার পতন হয়, ইনকাম ফল করে, তার পলিটিক্যাল কন্ট্যাক্টসও ফল করে, স্ট্যাটাসও ফল করে, এবং সমাজের স্ট্যাটাসও তার কিন্তু নিচের দিকে যায়। এটা চরম সত্যি কথা। দুঃখ হোক, কষ্ট হোক, মেনে নিতে পারো না পারো, ট্রুথ ডাজন্ট চেঞ্জ। এবার ঘটনা হচ্ছে, আলাউদ্দিন খিলজি একটা অন্যরকম চিন্তাধারা, উনি দেখেছিলেন যে দেখো, যদি আমাকে বিদ্রোহ কন্ট্রোল করতে হয়, তাহলে যেটা আমাকে করতে হবে সেটা এদের মন থেকে কনফিডেন্স কেড়ে নিতে হবে। কারণ বিদ্রোহ করতে গেলে কিছু লাগুক না লাগুক, প্রথমেই লাগে হচ্ছে কনফিডেন্স, যে কোনো কাজ করতে গেলে। আর পকেটে টাকা না থাকলে কনফিডেন্স আসে না। বেস্ট এক্সাম্পল দিচ্ছি, পকেটে 500 টাকা নাও, 500 টাকা নাও, দিয়ে দোকানে যাও একটা জামা কিনতে, কোনো একটা ঠিকঠাক দোকানে, দিয়ে বলো দাদা জামা দেখান। আর তুমি যখনই দেখবে না, তুই বারবার না দাম বেশি, একটু কমের ভেতর, একটু কমের ভেতর, তুমি সেই স্বাধীনতার সাথে দেখতে পারবে না। কিন্তু দোকানদার দেখে বুঝতে পারবে কি ক্যাপিটাল কম আছে, পকেটে ক্রেডিট কার্ড নিয়ে যাও, কোনো লিমিট রেখো না, কি আনলিমিটেড বাজেট, যেমন ইচ্ছে তেমন কিনতে পারবে। তারা দেখান তো, না না এরকম পছন্দ হচ্ছে না, আমার একটু এইরকম টাইপের লাগবে, আমার ওই রকম টাইপের লাগবে, তোমার 4 রকম কথা আসবে তোমার মুখে। দোকানদার বুঝবে এর বাজেটের প্রবলেম নেই, এই যেটা চাইছে সেটাই আমাকে দিতে হবে। সো পকেটে টাকা থাকলে কনফিডেন্স আসে, আর পকেটে না টাকা থাকলে কিন্তু কনফিডেন্স আসে না। এটা কিন্তু খুব সত্যি কথা। কনফিডেন্সের মূলই হচ্ছে টাকা, সিরিয়াসলি বলছি। তো ঘটনা হচ্ছে যে এইখানে যদি আমি খুব ভালো করে দেখি, আলাউদ্দিন খিলজি কিন্তু একটা দুর্দান্ত প্ল্যান করেছিলেন। উনি কি করলেন, উনি বললেন যে মেজরিটি যারা রিভোল্ট করছে তারা হিন্দু রাজা, চিফস, হিন্দু রাজপুত রুলার্স, ছোট 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 বিভিন্ন জায়গাতে তারা আছে। তো এদের যদি বিদ্রোহ আমাকে আটকাতে হয়, এদেরকে গরিব করে দিতে হবে। খেয়াল করে দেখো, আমি কোনো সরকারের বা কারো ব্যক্তির নাম নিচ্ছে না, বাট কিছু বছর আগেও, কিছু বছর কি কয়েক মাস আগেও সবসময় চেষ্টা করা হতো কি মানুষজন যাতে গরিব থাকে। কোনো ব্যবসা বাণিজ্য নেই, কোনো চাকরি বাকরি নিয়ে কোনো প্রপার আপডেট নেই,
বিজনেস করতে গেলে এক্সটর্শন, টাকা চাই, বিভিন্ন সমস্যার ভেতর দিয়ে কিন্তু পশ্চিমবাংলার মানুষ যাচ্ছিল। আমি জানি না ভবিষ্যতে কি হবে, আমি তো আর ভবিষ্যৎ দেখতে পারি না, বাট এরকম তো হয়েছে, এটা তো অস্বীকার করার নয়। তো মানুষের ভেতরে না সেই কনফিডেন্সটাই ছিল না। আমি একটা সার্ভে করছিলাম যে আস্তে আস্তে এরকম দেখা যাচ্ছে কি স্টুডেন্টসরা সরকারি পরীক্ষাতে অ্যাপ্লাই করা ছেড়ে দিচ্ছিল, যাতে চাকরি হবে কি হবে না সেই গ্যারান্টিটাও নেই। দেখো, একটা একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে ঠিক আছে তুমি ফর্ম ফিল আপ করছো, পরীক্ষা দিচ্ছ, সিলেকশন হচ্ছে না, ঠিক, কিন্তু যখন এরকম কোনো অর্থ ব্যবস্থাতে যেখানে অ্যাপ্লিকেশন করতে চাইছে না ছেলেমেয়েরা, দিয়ে কি হবে, সেই তো একই ঘটনা, আবার কেস হবে, আবার এই হবে, আবার ওই হবে, যেখানে অ্যাপ্লিকেশন করতে চাইছে না, দ্যাট ইজ ভেরি 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 ডেডলি। এখান থেকে প্রমাণ হয় কি পিপল হ্যাভ লস্ট কনফিডেন্স অন দ্য গভর্নমেন্ট, ইয়া অন দেমসেলস। তো এখানে কিভাবে এটা করলো আলাউদ্দিন খিলজি, দেখে নাও। সমস্ত জমি অনুদান বন্ধ করে দিল, প্রচন্ড পরিমাণ কর বৃদ্ধি করলো, জিজিয়া লাগু করলো এবং হেভি অ্যামাউন্ট অফ জিজিয়া না স্টার্ট করলো। তীর্থ মাসুল, তীর্থযাত্রার উপর কর লাগু করলো। নিয়ম করে দিল হিন্দুরা গরু ছাগলের স্টক, গবাদি পশু রাখতে পারবে না বাড়িতে। হিন্দুরা ক্যান্ট বি ওনার অফ লার্জ ট্র্যাক্টস অফ ল্যান্ডস, ঠিক, অর্থাৎ হিন্দুরা বড় জমির মালিকানা করতে পারবে না, দামি জামা কাপড় করতে পারবে না, দামি লাক্সারি আইটেমস কিনতে পারবে না। অর্থাৎ দেখো, একটা জিনিস বলছি, হয়তো অনেকের এই জিনিসটা থেকে হিন্দু 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 লেখাছে খারাপ লাগছে, ভাই আমি হিন্দুত্ববাদী বা এইরূপে প্রমোট করার জন্য ক্লাস পড়াচ্ছি না। তুমি যদি হিস্ট্রি বই খুলে দেখো, দেখো এই জিনিসগুলো লেখা আছে, এটা হয়েছে, যেটা সত্যি সেটা সত্যি, অ্যাকসেপ্ট করলে ভালো, না করলেও কোনো সমস্যা নেই, বিকজ এটা হয়েছে, আলাউদ্দিন খিলজি করেছেন এটা। এবার তুমি জিজ্ঞেস করতে পারো, স্যার ও কি তাহলে কমিউনাল ছিল? দেখো, এটা একটা বড় কোয়েশ্চেন, কমিউনাল ছিল কি ছিল না। দেখো, একটা কথা বোঝার চেষ্টা করো, তখনকার টাইমে যারা বিদ্রোহ করতো, যে মেইন যারা রিভোল্ট করতো, দে ওয়্যার দ্য হিন্দু রাজপুত। তো যদি আমি ওদের গরিব করে দিই, তাহলে অটোমেটিক ওরা বিদ্রোহ করবে না। এবার বিদ্রোহ যাতে না করে তার জন্য কিন্তু ওদের পুরোপুরি ওই ভিখারি করার একটা প্ল্যান তৈরি করা হয়েছিল, এবং এটা আলাউদ্দিন খিলজির একদম নিজের ব্রেন থেকে বেরিয়েছিল। তো এবার এই জিনিসটা করাতে একদিক থেকে যেমন এটা প্রমাণ হতে পারে, না না লোকটা নন সেকুলার, আবার একদিক থেকে এটাও ঠিক, সেকুলার তো বলা চলে না, এটা অবশ্যই অবশ্যই সত্যি সেকুলার বলে চলে না। আবার পুরোপুরি যে নন সেকুলার ছিল সেটাও বলা ঠিক নয়, কারণ ও কিন্তু পিওরলি পলিটিক্যাল প্রফিটের জন্য কাজ করছিল, বুঝতে পেরেছো? কারণ সাম্প্রদায়িক এটা এটা ডেফিনেশন হচ্ছে, when the interest of a person is linked with his religion, তখন আমি তাকে সাম্প্রদায়িক বলবো। এখানে কিন্তু ইন্টারেস্ট অফ আলাউদ্দিন খিলজি ইজ লিঙ্কড উইথ পিওর পলিটিক্স। তাহলে একে পুরোপুরি ভাবে যে সাম্প্রদায়িক ব্যক্তি বলবো তাও নয়, আবার যে সাম্প্রদায়িক না তাও নয়। এটা নিয়ে ডিসিশন নেওয়া কিন্তু খুব কঠিন, এক কথায় ডিফাইন করতে পারবে না, পসিবল নয়, হাইপোথেটিক্যাল। কারণ আলাউদ্দিন খিলজি জানতো কি মানি ইজ দ্য মেন সোর্স অফ পাওয়ার। তো টাকা কেড়ে নাও, পাওয়ার অটোমেটিক কম্প্রোমাইজ হবে। এটা ছিল ওনার ফার্স্ট, মানে অর্ডিন্যান্সের একদম ফার্স্ট অর্ডিন্যান্সের প্রথম অধ্যাদেশের একদম মেইন ফিলসফি। এবং 20 বছরের ভেতরে ভিখারি করে ছেড়ে দেওয়া হয়েছিল হিন্দুদের। এবং তোমাকে একটা কথা বলি, তুমি কি ভাবছো এই জিনিসটা শুধু আলাউদ্দিন খিলজি করেছে? লর্ড কার্জন করেনি? 1905-এ বঙ্গভঙ্গের টাইমে এমন করে বাংলাকে ভেঙেছিল কি বাঙালিদের একদিকে যেদিকে মেজরিটি হিন্দু পপুলেশন থাকছে সেদিকে ইন্ডাস্ট্রি, আর যেদিকে ইস্ট বেঙ্গল অর্থাৎ বাংলাদেশ মানে লবার আর র মেটেরিয়াল যেদিকে আছে, যেখানে তোমার লেবার আছে যারা তোমার কাজ করে এবং কাঁচামাল র মেটেরিয়াল, সেটা চলে গেল ইস্ট 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 বেঙ্গলে। তাহলে যাদের কাছে লেবার আর কাঁচামাল আছে তারা পেল না ফ্যাক্টরি, আর যাদের কাছে ফ্যাক্টরি আছে তারা পেল না কাঁচামাল আর লেবার। দিয়ে কি করলো লর্ড কার্জন? দুজনকেই ভিখারি করে দিল। তাহলে কি লর্ড কার্জন কমিউনাল, সাম্প্রদায়িক? অবশ্যই উনি সাম্প্রদায়িক নন, এটা বলা সম্ভব নয়। উনি সাম্প্রদায়িক এটাও বলা সম্ভব নয়, কারণ উনি করছেন পিওরলি পলিটিক্যাল প্রফিটের জন্য, সম্প্রদায়কে ব্যবহার করছেন নিজের লাভের জন্য। তো ঘটনা হচ্ছে যে এইরকম একটা সেম, এবং বারবার হিস্ট্রিতে বহুবার
এই জিনিসটা হয়েছে। আমি জানি না মানুষের কেন আজও শিক্ষা হয় না। মানুষ এখনো 2026-এ দাঁড়িয়ে ধর্ম 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 করে মাথা ঘামায়, যেখানে ভালো মতো জানে ধর্ম খেতে দেবে না। সহজ কথায় আমাদের পড়াশোনা করতে হবে, সিরিয়াসলি পড়াশোনা করতে হবে, কাজ করতে হবে, সায়েন্স অ্যান্ড টেকের কথা ভাবতে হবে, দেশের অগ্রগতির কথা ভাবতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে। এই চাকরিটার চেষ্টা করো, তোমার নিজের উপকার হবে, ইনকাম হবে, আমি অবশ্যই মানছি। কিন্তু তুমি যদি আজকে অনেস্টলি সার্ভিস করো, অনেস্টলি কাজ করো, তোমার তোমার থ্রু দিয়ে 4টে মানুষের উপকার হবে এবং 4টে মানুষের উপকার হবে, দেশের অটোমেটিক উপকার হবে। বেশি ভাবার দরকার নেই। আমি আমার কাজটুকু যদি অনেস্টলি করি তাহলেই দেশের উপকার হবে। এর বেশি কিছু আমার ভেবে কি লাভ? আমার দরকার নেই ভাবার। আমি এত ভাবতে যাব কেন? আমি আমার কাজটুকু অনেস্টলি করব। আলাদা করে তোমাকে দেশের উপকার করার জন্য রাস্তায় নামার দরকার নেই। জাস্ট डू योर जॉब विथ ऑनेस्टी एंड इंटीग्रिटी, इससे ही देश का भला हो जाएगा। नेक्स्ट, ऑर्डिनेंस 2, রিস্ট্রাকচার এসপিওনাজ, গুপ্তচর বৃত্তির পুনর্গঠন। অদ্ভুত ধরনের একটা স্পাই সিস্টেম তৈরি করেছিল। দেখো, হিস্ট্রিতে একটা কথা বলি, যখন যখন তুমি দেখবে যে কোনো রাজা যারা একদম টপ লেভেল জায়গাতে পৌঁছেছে না, মধ্যযুগের যদি কথা বলি, বলবান, মডার্ন পিরিয়ডে চাণক্য স্পাই সিস্টেম তৈরি করে গেছিল, অসাধারণ স্পাই সিস্টেম। যারা যারা টপ লেভেলে পৌঁছেছে, একদম টপ লেভেলে, প্রত্যেকের ভিতরে একটা জিনিস কমন, এদের গুপ্তচর বৃত্তি কিন্তু দুর্দান্ত ছিল। দুর্দান্ত ছিল গুপ্তচর বৃত্তি, দারুণ ছিল। এদের স্পাই নেটওয়ার্ক ছিল অসাধারণ। তার ভিতরে এরকম একজন। দেখো, অফিসিয়াল যারা স্পাই ছিল, যারা সরকারি রাষ্ট্রীয় গুপ্তচর ছিল, তাদের বারিদ বলা হতো। বালবানের টাইম থেকে তোমরা আশা করি নাম শুনে আসছো। এবং দেখো, যারা অভিজাত এবং যারা অফিসার, তাদের বাড়িতে বাড়িতে গুপ্তচর থাকতো। যারা এদের সম্বন্ধে খবর আলাউদ্দিন খিলজিকে বা সুলতানকে দিত, এদের বলা হতো মুনিয়াস। এরা খুবই ডেঞ্জারাস ছিল। আচ্ছা, পোস্টাল দপ্তরে স্পাই থাকতো, বাইরে থেকে কে আসছে কে যাচ্ছে সমস্ত খবরাখবর সুলতানের কাছে পৌঁছচ্ছে। বাজারে স্পাই থাকতো, কি কোনো ব্যবসাদার অন্যায় করছে কিনা, মাল কম দিচ্ছে কিনা, জিনিসপত্র ভুলভাল দিচ্ছে কিনা। তো এইরকম ভাবে কিন্তু প্রত্যেকটা জায়গাতে ও স্পাই। ইভেন তোমরা শকড হয়ে যাবে শুনে, কোর্টে, বাজারে, এদের বাড়িতে স্পাই, আমরা সব মেনে নিলাম, এদের অফিসে স্পাই, কিন্তু প্রাইভেট বাড়িতেও স্পাই থাকতো। কাজের লোক স্পাই, কারো কারো বউ স্পাই। আলাউদ্দিন খিলজির নোবিলিটিরা এটা ভাবতো কি, মানে নিজের বউয়ের সাথে প্রাণ খুলে কথা বলতে ভয় পেত, কারণ তারা এটা জানতো না হতে পারে তার নিজের বই আলাউদ্দিন খিলজি স্পাই। এনশিয়েন্ট ইন্ডিয়াতে চাণক্য যদি পড়ো অর্থশাস্ত্র, একটা কথা বলি তোমায়, অর্থশাস্ত্রে বিষকন্যা বলে একটা কনসেপ্ট আছে। বিষকন্যা খুব খতরনাক জিনিস, খুব খতরনাক জিনিস, फीमेल स्पाइस। तो ये बहुत खतरनाक था। यहाँ पे भी इसने भी विषकन्यास इंपोर्ट कर रखे थे अलाउद्दीन खिलजी ने। পার্টিগুলো, আর্মি অফিসারদের বাড়িতে, মার্কেটে, সোশ্যাল গ্যাদারিং, এবং এটা ডাইরেক্টলি সুলতানকে রিপোর্ট করতো। প্লাস তুমি জানো, ক্রস স্পাইস ছিল, মানে একটা স্পাই যে ঠিক ইনফরমেশন দিচ্ছে কিনা সুলতানকে, সেটাকে চেক করার জন্য আর একটা ক্যাটেগরি অফ স্পাইস রাখা হতো। তাহলে ভাবো একটা মানুষের স্পাই নেটওয়ার্ক কি স্ট্রং হতে পারে। এবং মাল্টিপল এজেন্টস থাকতো, এবং যদি কোনো স্পাই ভুল ইনফরমেশন দিত, ভয়ঙ্কর কঠোর শাস্তি দেওয়া হতো, কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হতো। মানে কোন স্পাই যদি ইনফরমেশন না প্রোভাইড করতে পারতো, এবং সেটা করার জন্য যদি কোথাও কোনো অঘটন ঘটতো, মানে কি বলবো তোমাকে, শুনে হয়তো ভয় লাগতে পারে, তাকে মেরে তার ডেড বডি ঝুলিয়ে রাখা হতো রাস্তার উপরে, যাতে অন্য স্পাইদের কাছে মেসেজ যায় কি ভুল ইনফরমেশন দেওয়ার ফলাফল এরকম। Next, Ordinance 3, complete ban and sale and use of wine and other drugs. He believed that alcohol is the cause of all rebellion. Alcohol, মদ হচ্ছে সমস্ত বিদ্রোহের কারণ, তাই নিষেধাজ্ঞা পুরোপুরি হয়ে জারি করেছিলেন
অন সেল অ্যান্ড ইউজ অফ ওয়াইন অ্যান্ড আদার ড্রাগস, এবং নিজেও ব্যক্তিগতভাবে মদ খাওয়া সম্পূর্ণভাবে মদ্যপান ত্যাগ করেছিলেন। দেখো, এটা কিন্তু খুব একটা ভুল নয়। দেখবে তুমি, খেতে বলছি না, কখনই বলবো না, উচিত নয়, জিনিসটা তো স্বাস্থ্যের পক্ষে ফাইনালি ক্ষতিকর। এবার ঘটনা হচ্ছে যে দেখবে অনেকে বারটারে গিয়ে খেতে খেতে সে জড়িয়ে ধরছে, মনের কথা বলা শুরু করেছে, প্রাণ মনের কথা বলা শুরু করেছে। तो अल्कोहल से ना अंदर का जो बात है ना वो बाहर आ जाता है। तो वही है सर। ऑर्डिनेंस 4, बैन ऑन इंटरकास्ट मैरिजेस। সমস্ত রকম সোশ্যাল গ্যাদারিং, ওয়াইনিং, ডাইনিং, ইন্টারকাস্ট ম্যারেজ সব ব্যান করে দিয়েছিল। কেন? এই সোশ্যাল গ্যাদারিং, একসাথে মদ খাওয়া, পার্টি করা, এইগুলো থেকেই যোগসাজশ তৈরি হয় এবং এইখান থেকেই বিদ্রোহ হতে পারে। এই কারণের জন্য এইভাবে ও পুরোটাই কিন্তু এমন ভাবে তৈরি করেছিল যেখানে বিদ্রোহ হওয়ার চান্সেস যেন একদম নীল হয়ে যায় পুরোপুরি ভাবে। নেক্সট, এমফাসিস অন ফাংশনিং পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। এই জিনিসটা কি? দেখো দেখো একটা জিনিস বলি, আলাউদ্দিন এটা অন্য ধরনের ক্যারেক্টারের লোক ছিল। ও না ট্যালেন্টকে প্রমোট করত। তুমি কে, তোমার ব্যাকগ্রাউंड की, তুমি কি করছো, तुम्हारा डिग्री को तो उसको कोई फर्क नहीं पड़ता था। उसको बस काम से मतलब था। तुम उसका काम कर दो, तुम अच्छे हो, तुम नहीं काम करोगे आपको थैंक यू बोल देगा। एग्जाम्पल, मालिक कफूर, ही वाज अ यूनुक। এক কথায় যদি বলি, ঠিক আছে, নাপুংসক ছিলেন। আর মানে এক্স্যাক্টলি হয়তো চাই না বলাটা উচিত হবে না ক্যামেরাতে, বাট হিজড়ে ছিলেন एक्चुअली। नाउ उसको इससे नहीं फर्क पड़ता था कि मालिक कफूर पुरुष है, नारी है, कौन है। उसको बोला भाई साहब मालिक इधर आओ, मेरा काम कर दो बस। आपको पता है একজন হিজড়ে তাকে নায়েবের পোস্ট দেওয়া হয়েছিল। সাউথ ইন্ডিয়ান এক্সপিডিশনের পুরো দায়িত্ব মালিক কাফুরকে দিয়ে দিয়েছিল, তাকে রয়্যাল ছাত্রা অ্যাওয়ার্ড দিয়েছিল। তাকে একজন হিজড়েকে, ভাবো তাহলে এই লোকটার কাছে এটা এসেই যায় না তুমি পুরুষ না তুমি নারী, তুমি ভালো না তুমি কালো, बस तुम अपना काम कर दो। इससे उसको मतलब था। এটাকেই বলছে এমফাসিস অন ফাংশনিং পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। তুমি কে ইম্পর্টেন্ট না, তুমি কতটা ভালো কাজ করতে পারছো এটা ইম্পর্টেন্ট। তুমি দেখো এই জিনিসটা আজও আছে। ইউপিএসসি বা বিসিএস এর পরীক্ষায় বসো, অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে বসো, সরকার পাত্তায় দেখবেই না ভাই তুমি কে, তুমি डॉक्टरेट ना, तुम्हें डॉक्टर, तुम इंजीनियर, तुम्हें क्या फर्क पड़ता है उसको। वो सीधा बताएगा हम जो एग्जाम ले रहे हैं तुम क्वालिफाई करो, अगर वो तुम उसको निकाल पाए तो है तुम हमारे साथ आ जाओगे, नहीं निकाल पाए तो हमको देखते रह जाओगे मगर आ नहीं पाओगे। सीधी बात है। नेक्स्ट, सेपारेशन ऑफ एडमिनिस्ट्रेशन रिलीजियस अफेयर्स। একটা কথা বলি, যে দুটো শব্দ অ্যাডমিনিস্ট্রেশন এন্ড রিলিজিয়াস অ্যাফেয়ার্স, আলাউদ্দিন খিলজি একটা জিনিস ক্লিয়ার কাট বলতেন কি প্রশাসনের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। যেমন একটা উদাহরণ দিই তোমাকে, সেকুলারিজম, সাম্প্রদায়িকতা, সরি ভুল বললাম, ধর্মনিরপেক্ষতা, জিনিসটা কি জানো? দেখো সেকুলারিজমকে আমরা দুটো ভাগে ভাগ করি কিন্তু, ওয়েস্টার্ন সেকুলারিজম আর ইন্ডিয়ান সেকুলারিজম। ইন্ডিয়ান সেকুলারিজম বলে ইকুয়াল সাপোর্ট টু অল রিলিজিয়ন্স, প্রত্যেকটা ধর্মকে আমরা সমানভাবে কিন্তু সাপোর্ট দেব। কিন্তু ওয়েস্টার্ন সেকুলারিজম এই কথা কিন্তু বলে না স্যার। ওয়েস্টার্ন সেকুলারিজম বলে, মানে পাশ্চাত্যের দেশে যে সেকুলারিজম, তারা বলে কি প্রশাসনের সাথে রাজ্যের এই ধর্মের কোনো সম্পর্ক, ধর্ম একটা ব্যক্তিগত বিষয়, কোনো সম্পর্ক নেই। ইন ইউএসএ देयर इज नो कॉन्सेप्ट ऑफ माइनॉरिटी। তুমি হিন্দু হও, তুমি মুসলিম হও, তুমি क्रिश्चियन হও, इसको सरकार से क्या मतलब है यार।
अब कोई भी हो, कोई भी हो, किसी भी धर्म का हो, ये तुम्हारा व्यक्तिगत विचार है कि तुम जो मर्जी तुम वो धर्म फॉलो कर सकते हैं। आपको जो मर्जी आप वो धर्म फॉलो कर सकते हैं, ये आपका व्यक्तिगत विचार है। इससे कोई मतलब नहीं कि आप कौन सा धर्म से है। अब जाइए किसी भी यूरोपियन नेशन में, कोई नहीं, कोई धर्म का कुछ नहीं है। हाँ, धार्मिक नेशन इक्का दुक्का है, वेटिकन सिटी, भाई हर धर्म का होता है, वो तो अलग बात है, एक्सेप्शंस। नाउ देर ये बहुत प्यारा चीज है। আলাউদ্দিন খিলজি ঠিক অনেকটা এরকম মানসিকতা ছিল। উনি শরিয়ত ফরিয়ত কিচ্ছু বদার করতেন না। उन्हें डायरेक्ट बोलছেন कि मेरे को इससे मतलब ही नहीं कि डूम्सडे के दिन क्या होगा, जिस दिन अंत आएगा उस दिन क्या होगा, मेरे को इससे कोई मतलब नहीं है। मेरे को बस मेरे लोगों का भलाई से मतलब है। He was very clear in these objectives, and that is why historian Barney बार-बार করে বলেছেন আলাউদ্দিনস অ্যাডমিনিস্ট্রেশন को জাহানদারি বা ইউনিভার্সাল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে তুলনা করেছেন। উনি বলেছেন, উনি বর্ণনা করে বারবার করে এই কথাটা বলে গেছেন। তো দেখো, একটা লোকের ভিতর, আমি না আননেসেসারি কাউকে প্রশংসা করি না, হিস্ট্রিতে একটা লোকের, দেখো একটা জিনিস বলি, একটা লোকের সব ভালো বা সব খারাপ কিন্তু হতে পারে না। কিছু জিনিস খুব ভালো, কিছু জিনিস খুব খারাপ, অনেকটা খুব ভালো, কিছুটা খুব খারাপ, অনেকটা ভালো, কিছুটা খারাপ, প্রচুরটা খারাপ, একটু ভালো। তো ব্যাপার হচ্ছে আমার যেটা খুব বেসিক প্রিন্সিপাল জীবনের, যার যেটা ভালো সেটা পিক আপ করে নাও, যার যেটা কালো সেটাকে কাছ থেকে দেখো এবং শেখো। এই জিনিসটা যদি তোমার ভেতর থাকতো, তার সাথে যেটা হয়েছে তোমার সাথে তাই হবে। হিস্ট্রি আমাদের কি শেখায়? কেন পড়ি জানো? হিস্ট্রি পরীক্ষায় পাশ করার জন্য নয় ভাই। আরে ও তো এমনি হবে, পড়লেই হবে। শুধু কি পরীক্ষায় পাশ করার জন্য? আমরা খাই কেন? শুধু কি ইচ্ছা করে খেতে তাই? না তো, না খেলে শরীরটা বাঁচবে কিভাবে? তো খাওয়ার যে শুধু টেস্টের সাথে সম্পর্ক তা তো নয়, হেলথের সাথেও তো সম্পর্ক আছে। আমরা হিস্ট্রি পড়ছি শুধু পাশ করার জন্য তো নয়, কিছু শেখার জন্য নিশ্চয়ই। কি শেখার জন্য? কি লাভ এই সাবজেক্টটা পড়ে? সব থেকে বড় সমস্যা তোমাদের এটা বোঝানোই হয় না, বলাই হয় না কি সাবজেক্টের উপকারিতা কি। বড় প্রবলেম এই জিনিসটা। আমি জানি না কেন ম্যাক্সিমাম এডুকেটরি সেকশন গুলো নিয়ে কেন অ্যাওয়্যার করেন না কি এই সাবজেক্টটা পড়ে কাজে কিভাবে লাগবে, আমার জীবনে কিভাবে কাজে লাগবে। ম্যাক্সিমাম ছেলে মেয়েরা এটা ভাবে কি পড়াশোনার সাথে কোনো কানেকশন নেই বাস্তব জীবনের। ভুল কথা ভাই। গাছ দেখে ইকোলজির বই লেখা যায়, ইকোলজির বই দেখে গাছ জন্মায়নি। তো যদি বাস্তবের সাথে বইয়ের সম্পর্ক নাই থাকে, তাহলে লেখাটা হবে কি করে? যেভাবে বা যে ওয়েতে তোমাকে বলা হচ্ছে বা বোঝানো হচ্ছে, সেইখানে হয়তো কোনো সমস্যা আছে, নাহলে তোমার এই ধারণা পোষণই তুমি করতে না। দ্বিতীয় কথা আরেকটা যেটা খুব জরুরি, সেটা হচ্ছে যে মানে এই সাবজেক্টটা পড়ে আমাদের সব থেকে বড় উপকার কি লাগে জানো ভাই? তোমার প্রাণটা বেঁচে যাবে। তুমি কিছুটা হলেও ভবিষ্যৎ দেখতে পাবে। তুমি দেখতে পারবে তোমার উপকারিতা, লস কি, কি করলে তুমি ধ্বংস হয়ে যাবে। বিকজ এর আগে এক্স্যাক্টলি এই গুণগুলো যাদের ভিতরে ছিল তারা শেষ হয়ে গেছে, যাদের ভিতরে ছিল না তারা একদম উচ্চ শৃঙ্গে পৌঁছে গেছে। তো আজ কিন্তু তোমার ভিতরে সেই গুণগুলো থাকে, তুমিও পৌঁছবে উচ্চ শৃঙ্গে। তোমার ভিতরে যদি সেই বদগুণগুলো থাকে, তাহলে অন্যরা যেভাবে ধ্বংস হয়েছে তুমিও ধ্বংস হয়ে যাবে। এ তো খুব সহজ বিষয়। মনে রাখবে একটা কথা, পৃথিবীতে নতুন কোনো সমস্যা তৈরি হয় না, সমস্যা সমস্ত আগে তৈরি হয়েছিল, সেগুলো কেউ না কেউ কোনো না কোনো ভাবে সমাধান করেছে। যারা করতে পারেনি, কেন করতে পারেনি এবং না করার ফলাফল কি হয়েছিল, আর যারা করেছে খুব ইম্পর্টেন্ট কিভাবে করেছে। এখান থেকে শেখো। আলাউদ্দিন খিলজির অনেক পাপ করেছেন জীবনে, অনেক অন্যায়ও করেছেন, তার জন্য শাস্তিও পেয়েছেন। আসবো ক্লাসের শেষে। অ্যান্টি রিভোল্ট পলিসি, দেখো একটু আগেই বললাম যে আলাউদ্দিন খিলজি রিভোল্ট নিয়ে বা বিদ্রোহ নিয়ে কিন্তু খুব সেন্সিটিভ ছিলেন। তো উনি যেমন কেন কেন সেন্সিটিভ ছিলেন, কারণ উনি নিজের কাকা জালালউদ্দিন খিলজির এগেইনস্টে নিজে বিদ্রোহ করে হত্যা করেছিলেন তাকে। মানে বিদ্রোহ কি, মানে ঠকিয়ে মেরেছে একদম।
বুকে জড়িয়ে ধরে এইভাবে পিঠে চাকু ঢুকিয়ে দিয়েছে, এবং ইনার এগেনস্টে ইনার নিজের নেফিউ, নিজের ভাতিজা আকাত খান রিফোল্ট করেছিল। তো এদিকে সেন্সিটিভ থাকতেন এই ব্যাপারটা নিয়ে। উনি শুরু থেকে চেষ্টা করেছিলেন, দেখো আর আরেকবার বলছি, অভিজাতদের অর্থের প্রবাহ নিয়ন্ত্রণ। কি কি করলো? ট্যাক্স বাড়িয়ে দিল, এত বেশি বাড়িয়ে দিল কি টাকাই থাকতো না। জমি অনুদান, গিফট, পেনশন সমস্ত বন্ধ। আর একটা জিনিস, যারা আলাউদ্দিন খিলজির অভিজাত ছিল, নোবিলিটি ছিল, তাদের একটা অদ্ভুত রুল করেছিল। বলেছিল এদের সবসময় দামি দামি জামা কাপড় পরতে হবে, লাক্সারি ক্লোথস। আর এই লাক্সারি ক্লোথস একমাত্র আলাউদ্দিন খিলজির সরকার তৈরি করতে পারবে, সাধারণ লোক এই লাক্সারি ক্লোথ কিনতে পারবে না। আর একমাত্র যারা অভিজাত, যারা নোবেল, তারা কিনতে পারবে। আর এগুলোর এত বেশি দাম হতো কি জামা কাপড় কিনতেই সব পয়সা বেরিয়ে যেত, এবং দামটা সেট করে রাখতেন আলাউদ্দিন খিলজির সরকার। দ্বিতীয়ত, যে একবারে গরিব হয়ে যেতেন। আমার যেটা মনে হয়, যেটা আমার বলা উচিত, এবং যারা ভিউয়ার আছে, যারা মানুষজন আছে, অনেকেই আছেন, যেটা আমার অ্যাডভাইস বলতে পারেন, কি ভারতবর্ষে এখন সব থেকে একটা বড় সমস্যা আছে যেটা নিয়ে কোনো সরকার কাজ করেনি। আমি চাই কি আমার এই ভিডিওটা থ্রু দিয়ে তাদের কাছে এই মেসেজটা পৌঁছাক, একটা জায়গাতে প্লিজ কাজ করুন, খুব দরকার। রিয়েল এস্টেট অস্বাভাবিক দাম বেড়ে যাচ্ছে দিনকে দিন, ফ্ল্যাট, বাড়ি, এইগুলোর অস্বাভাবিক দাম হয়ে যাচ্ছে। তো এইগুলোকে যদি কোনোভাবে সরকার একটু ভাবনা চিন্তা করে এটাকে কন্ট্রোলে আনতে পারে, তাহলে সাধারণ মানুষরা এটার কথা ভাবতে পারে। তার কারণ হচ্ছে এতটাই দাম হয়ে যাচ্ছে কি একটা মানুষ শুধু ব্যাংক লোন করে 20 বছর 30 বছর ধরে সে লোন শোধ করে যাচ্ছে, শোধই হচ্ছে না। আমার পরিচিত একজন লোন শোধ করে কালী মন্দিরে গিয়ে পুজো দিয়ে হাঁপ ছেড়ে আজকে বলছে আজকে আমি বাঁচলাম, আজকে আমার প্রায় 15 বছর না 16 বছরের লোন তার শোধ হয়েছিল। কেউ কেউ একটা বাড়ি বা ফ্ল্যাট কিনে সর্বশান্ত হয়ে যাচ্ছে, সমস্ত সেভিংস তার চলে যাচ্ছে। তো এটা একটা আমাদের সাধারণ মানুষের, কিন্তু প্রত্যেকটা মানুষের সমস্যা। আমি আমার ব্যক্তিগত কথা বলছি না, কিন্তু আমার ব্যক্তিগত এরকম কোনো সমস্যা নেই, অবশ্যই নেই, কিন্তু এরকম প্রচুর লোক আছেন যারা ভুগছেন। তো একটু যদি কাইন্ডলি আপনারা এটাকে দেখেন, আমার মনে হয় প্রচুর মানুষের উপকার হবে। আচ্ছা, নেক্সট আরেকটা কি, কন্ট্রোল ওয়াইন অ্যান্ড ডাইন, মদ্যপান এবং ভোজনের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা। অ্যালকোহল ম্যানুফ্যাকচারিং, ড্রিঙ্কিং, মদ খাওয়া, মদ বানানো সম্পূর্ণভাবে ব্যান করে রেখেছিলেন। প্লাস একটা অদ্ভুত জিনিস, কন্ট্রোল রিলেশনস। আলাউদ্দিন খিলজি বলছেন কি অভিজাতদের নতুন কারোর সাথে সম্পর্ক করতে গেলে পারমিশন কিন্তু নিতে হবে, আর এই পারমিশন আলাউদ্দিন খিলজি যদি না দেন তাহলে কিন্তু কারোর সাথে সম্পর্ক স্থাপন করা যাবে না। অর্থাৎ ফর্মুলাটা যদি দেখি, এদের টাকা কেড়ে নাও, এদের সম্পর্ক কেড়ে নাও, এদের ক্ষমতা এমনিই চলে যাবে, তাহলে বিদ্রোহ অটোমেটিক হবে না আর। কারণ টাকা আর সম্পর্ক এই দুটো লাগে বিদ্রোহ তৈরি হতে গেলে। টাকা থেকে আসে কনফিডেন্স, সম্পর্ক থেকে আসে সাপোর্ট, আর কনফিডেন্স আর সাপোর্ট দুটো যদি এক হয়, যেটা জন্মাবে সেটা হচ্ছে বিদ্রোহ। নেক্সট, হাইরার্কি ইন অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনের যে স্তর বিন্যাস। তো একটা জিনিস বলে দিই, আজকে যদি আমাকে একটা প্রশাসন চালাতে হয়, আমি প্রশাসন বাদ দিলাম, আমি একটা ছোট্ট বাড়ি, এক একটা বাড়ি, জানো তো তোমরা, এক একটা বাড়ি একটা ছোট্ট প্রশাসনিক ইউনিট। একটা বাড়িতে যদি একটা মানুষ সমস্ত কাজ করে না, সেই বাড়ি কিন্তু ভালোভাবে কোনোদিনই পরিচালিত হবে না। যদি আমাকে বাড়িটাকে ভালোভাবে পরিচালনা করতে হয়, আমাকে দুটো কাজ করতে হবে। কি কাজ করতে হবে? দুটো কাজ করতে হবে। একটা, আমার বাড়ির সমস্ত কাজ মাথা পিছু ভাগ করে দিতে হবে। যেমন সাধারণভাবে আমাদের ভারতীয় ফ্যামিলিতে যারা বাড়িতে বাবা বা দাদু হন, ইনারা বাইরের কাজগুলো করে থাকেন, মায়েরা, জেঠিমারা, মাসিমারা বাড়ির কাজগুলো করে থাকেন, বা ওয়াইফরা যারা থাকে, ছেলেরা পড়াশোনা করছে, তাদের স্কুল যাচ্ছে, তাদের কাজগুলো করছে। তো কাজ কিছুটা হলেও কিন্তু অলিখিত ভাবে হলেও কিন্তু ভাগ ভাগ করা থাকছে। তো এই বিভাজনটা কিন্তু দরকার।
সরকারের ক্ষেত্রেও কিন্তু এইরকমই কাছাকাছি কিছু বিভাজন হয়, এটাকে বলে পোর্টফোলিও সিস্টেম। এবং আধুনিক ভারতে লর্ড ক্যানিং এই কাজটা কিন্তু করেছিল এবং পরীক্ষাতে একটা কোয়েশ্চেনও আসে। তো এই কাজটা মৌর্য বংশেও করা হয়েছিল। সমস্ত দপ্তর আলাদা ছিল এবং প্রত্যেকটা দপ্তর অধ্যক্ষ থাকতেন এবং বিভিন্ন ক্যাটেগরি অফ স্টাফ থাকতেন। তো এই সেম সিস্টেমটা আলাউদ্দিন খিলজিও করেছিলেন। সবার উপরে থাকবে সুলতান, তার নিচে থাকবে নায়েবি মামলিকাত, ইনার নিচে দিওয়ানি ওয়াজিরাত, তারপরে ইনি হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট। দেখো, দিওয়ানি রিয়াসাত, ফরেন মিনিস্ট্রি, সদর উর সদর ইসলামিক মিনিস্ট্রি। তখন যেহেতু ইসলামিক ল ছিল, শরিয়ত লাগু ছিল ভারতবর্ষের উপরে, তাই ইসলামিক আইন মন্ত্রণালয় তো থাকবেই, কারণ তখন এটা অ্যাকচুয়ালি ল মিনিস্ট্রি। কারণ যেহেতু তখন ধর্মই সংবিধান ছিল, তখন তো কোনো সংবিধান ছিল না, যে ধর্ম আর কি ল লাগু করে আছে, ওই কারণের জন্য মিনিস্ট্রি অফ ইসলাম ছিল। দিওয়ানি ইনসা কোরেসপন্ডিং মিনিস্ট্রি, দিওয়ানি আরিস যুদ্ধ মন্ত্রণালয় অর্থাৎ ডিফেন্স মিনিস্ট্রি বলতে পারো, এবং কাজী উল কুজাত অর্থাৎ জুডিশিয়াল মিনিস্ট্রি। এরকম করে দেখো প্রত্যেকটা ভাগ 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 করে দেওয়া আছে দপ্তর। আর এই যে ওয়াজির, ইনি ছিলেন হেড অফ ফিনান্স ডিপার্টমেন্ট এবং সুলতানকে সমস্ত বিষয়ে হেল্প করতেন। দিওয়ানি ওয়াজিরাত, ইনি একজন মিনিস্টার ছিলেন, চিফ মিনিস্টার ছিলেন, প্লাস ফিনান্সের হেড ছিলেন, প্লাস সুলতানের ব্যক্তিগতভাবে অ্যাডভাইজারও ছিলেন। এবং সুলতানের কোনো কিছু বুদ্ধি বা কিছু দরকার হলে সুলতান কিন্তু ওয়াজিরকে ডাকতো, অর্থাৎ এক কথায় মন্ত্রী বলতে পারো। नाउ आर्मी रिफॉर्म्स, सेनाबाहिनी संस्कार, भाई साहब इसमें तो इसने गजब का काम किया। देखो अलाउद्दीन खिलजिर রাজ্যের টাইমটা মানে হিজ পিরিয়ড অফ অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু যে গোলাপের উপর শুয়ে থাকার মতো ছিল তা কিন্তু নয়। পাপড়ির উপর তো অ্যাটলিস্ট না, কাঁটার উপর শুয়েছিল অবশ্যই। উনার পিরিয়ডে সব থেকে হাইয়েস্ট নাম্বার অফ মঙ্গোল ইনভেশনস হয়েছে। জানো তোমরা মঙ্গোল কতটা খতরনাক হয়? চেঙ্গিস খান নাম তো শুনেছো, তাহলে একবার দেখে নিও চেঙ্গিস খান সম্বন্ধে গুগল করে। মারাত্মক মারাত্মক ডেঞ্জারাস ছিল চেঙ্গিস খান। যেখানে যেত না ওটা গ্রাম টু গ্রাম শ্মশান হয়ে যেত। বড় ছোট কুকুর বিড়াল মানুষ কাউকে ছাড়তেন না, সব খতম। নাও ওনার আর্মিকে আমরা চারটে ভাগে ভাগ করেছি। একটা দেখো রয়্যাল আর্মি, এটা সুলতানের নিজস্ব আর্মি। এটা ছিল একবারে ইলিট ক্লাস, মানে একদম বেস্ট ক্যাটাগরি আর্মি। রয়্যাল আর্মিতে ঢোকার প্রসেস কিন্তু হঠাৎ করে তুমি ঢুকতে পারবে না, তোমাকে আগে নর্মাল আর্মিতে ঢুকতে হবে, সেখান থেকে সিলেক্টেড হয়ে তুমি রয়্যাল আর্মিতে যেতে পারো। তো এটা একদম একদম বেস্ট বলতে পারো। প্রভিন্সিয়াল আর্মি, রাজ্য লেভেলের আর্মি, প্রত্যেকটা রাজ্য যে আর্মি ছিল। রিলিজিয়াস আর্মি, হোলি ওয়ার হতো, জেহাদ আর্মি, ঠিক। আর আরেকটা হচ্ছে ফিউডাল ওয়ার আর্মি, যখন যেমন ভাড়াটে সৈন্য, মার্সেনারি, যখন যেমন দরকার হতো তখন কিন্তু আলাউদ্দিন খিলজি ভাড়া করে নিতেন সৈন্য। তো এরকম চারটে পাঁচটা ক্যাটাগরিতে কিন্তু ওনার আর্মি ডিভাইডেড ছিল। উনি একজন অফিসার অ্যাপয়েন্ট করেন যার নাম ছিল আরিস ই মামলিক। এই নামগুলো খুব ইম্পর্টেন্ট। এই আরিস ই মামলিক এর কাজ ছিল, একজন অফিসারের নাম, এর মানে পদের নাম, পোস্টের নাম, এর কাজ ছিল সোলজার রিক্রুট করা ফর রয়্যাল আর্মি। এই যে রয়্যাল আর্মি দেখাচ্ছি, এই রয়্যাল আর্মির সোলজার রিক্রুট করা। আর একটা কথা বলে দিই, এটা কিন্তু এদের কিন্তু স্ট্যান্ডিং আর্মি ছিল। হ্যাঁ, স্ট্যান্ডিং আর্মি আর মার্সেনারির ভিতর ডিফারেন্স আছে। মার্সেনারি মানে হচ্ছে ভাড়াটে সৈন্য, আর স্ট্যান্ডিং আর্মি মানে সারা বছর আর্মি থাকবে, সারা বছর মাইনা দেবে, যুদ্ধ হোক আর না হোক, প্রপারলি পেড অ্যান্ড স্যালারিড আর্মিকে বলা হয় স্ট্যান্ডিং আর্মি। এবার ঘটনা হচ্ছে যে আলাউদ্দিন, খুব ভালো করে দেখো, আলাউদ্দিন কিন্তু সোলজার, এই ইনফ্যান্ট্রি ছিল, ক্যাভেলরি ছিল, আর কি ঘোড় সৈন্য ছিল, আচ্ছা হাতি ছিল। তো ফেরিস্তা বলছেন যে আলাউদ্দিনস ক্যাভেলরি হ্যাজ 75,000 হর্সম্যান, 75,000 অশ্বারোহী ছিল। ভাবো একবার, 75,000 অশ্বারোহী। বাবর যখন যুদ্ধ করে, ঠিক আছে, ইন্ডিয়াতে এসে প্রথমবার 12,000 অশ্বারোহী ছিল বাবরের কাছে, 75,000 শুধু হর্সম্যান ছিল। আর্মিকে ক্যাশে স্যালারি দিত। ইলতুৎমিশের টাইমে কি জমি জমা দিয়ে দিত? বলো না না, ওই ভুল কেউ করে, জমি কি দেয়, ক্যাশ স্যালারি।
আর একটা খুব ইউনিক জিনিস তোমরা আশা করি পড়েছো হয়তো আগে, আমি একবার বলে দিই, দাগ অ্যান্ড চেহারা সিস্টেম। দেখো, দাগ মানে কি? ব্র্যান্ডিং অফ হর্সেস। ব্র্যান্ডিং মানে কি? কোন ক্যাটেগরি অফ হর্স, কোন ক্যাটেগরি অফ হর্স। দেখো একটা কথা বলি, সবকিছুরই ক্যাটেগরি আছে, লো গ্রেড, অ্যাভারেজ গ্রেড, হাই গ্রেড। ঠিক সেরকম হর্সের কোয়ালিটি ক্যাটেগরাইজ করা ছিল। চেহারা, সোলজারের বায়োমেট্রিক অথেন্টিকেশন। হ্যাঁ, তখন ভাই আধার কার্ড ছিল না, ফিঙ্গারপ্রিন্ট ছিল না, অবশ্যই নয়। তাহলে আইডেন্টিফাই করতো কি করে? একটা বই ছিল রস্টের টাইপের, যেখানে একটা সোলজার কিরকম দেখতে, তার নাম কি, বাড়ি কোথায়, সমস্ত ডিটেলস মেনটেন করা হতো। প্রতিদিন অ্যাটেন্ডেন্স কল করা হতো, এবং যে লোকটা হাত তুলছে তার নাম ডাকার সময় চেক করা হতো যে ডেসক্রিপশনে যেটা লেখা আছে, যে চেহারাটা বর্ণনা করা হচ্ছে, সেটার সাথে ওই মানুষটার নামটা মিলছে কিনা, যাতে কেউ প্রক্সি না দিতে পারে। ভাবো কত ডেভেলপ সিস্টেম। এবং সোলজারদের জিনিওলজিক্যাল ট্র্যাক রেকর্ড, তার বাবা কি, কোন ফ্যামিলি, কোথা থেকে আসছে, ফ্যামিলি কি করতো, প্রত্যেকটা জিনিসের রেকর্ড কিন্তু মেনটেন করা হতো। এবার ঘটনা হচ্ছে আর একটা খুব ইউনিক পার্ট, যে ধরে নাও আমি এই পেনটা কিনেছি, এটা ধরে নাও একটা নিব পেন বা একটা ডট পেন, জেল পেন। তো কোনো পেন যদি আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করি, আমি কিন্তু সেই পেনটা অনেক ভালোভাবে লিখতে পারবো সেই পেনটাতে, অ্যাজ কম্পেয়ার টু আ পেন দ্যাট আই এম বাইং নিউ। হয়তো সেম পেনই আমি কিনলাম, কিন্তু আমি যে পেনটায় লিখি বিগত 1 বছর ধরে, আমি কিন্তু অনেক স্মুথলি লিখতে পারবো, কারণ তার সাথে আমার একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। পেনটা ধরার টাইমে লেখার যে কার্ভ বা লেখার যে মেথড, আমি যেভাবে ধরছি পেনটাকে, একটা কিন্তু প্যাটার্ন সাথে পরিচিত হয়ে যায় নিবগুলো পেনের, তোমার হাতের লেখার সাথে। তো ঘটনা হচ্ছে ঠিক সেরকম ভাবে প্রত্যেকটা সোলজারের কিন্তু ঘোড়া ফিক্স করা থাকতো, ফিক্স, যাতে ঘোড়ার সাথে সোলজারের বন্ডিং খুব ভালো ক্রিয়েট হয়। ঘোড়া সোলজারকে বুঝতে পারে, সোলজার ঘোড়াকে বুঝতে পারে। ডিউরিং ওয়ার যাতে ঘোড়াকে বেশি কন্ট্রোল করতে না হয়, সোলজার ফ্রি ভাবে 2 হাত দিয়ে তলোয়ার চালাতে পারে, যাতে ওর কিলিং স্প্রি বা কিলিং রেট অনেক বেড়ে যায়। একটা সোলজার যে স্পিডে হত্যা করতে পারবে অপোজিশনকে, যদি ঘোড়াই কন্ট্রোল করতে হয়, তাহলে সেই স্পিডে হত্যা করতে পারবে না। আর এটা কিন্তু ছিল মঙ্গলসের মেথড বা ইউএসপি, এবং আলাউদ্দিন খিলজি অনেক ক্ষেত্রে এই মেথডগুলোকে ইউজ করেছে। যাই হোক, নেক্সট ভাই সাব, মার্কেট পলিসি, বাজার নীতি। আই এম ইমপ্রেসড, আই এম ইমপ্রেসড, রিয়েলি আই এম ইমপ্রেসড। কেন বলি? দেখো, হিস্ট্রিতে মাঝে মধ্যে কিছু ক্যারেক্টার এরকম আসে না, দাগ কেটে যায়। খারাপ ভালো বলছি না, খারাপ ভালো বলছি না। কর্নওয়ালিস যদি আমাকে হিস্ট্রির কথা জিজ্ঞেস করো, ক্ষতি প্রচুর করেছে, প্রচুর ক্ষতি করেছে, কিন্তু দাগ কেটে গেছে। লর্ড ক্লাইভ প্রচুর ক্ষতি করেছে, প্রচুর ক্ষতি করেছে, দাগ কেটে গেছে। কেন জানো? কেন জানো? বুদ্ধি, বুদ্ধি। হিস্ট্রিতে কিছু কিছু ক্যারেক্টার এরকম চলে আসবে, হয়তো তোমার ব্যক্তিগত মনে হবে দেশের ক্ষেত্রে হয়তো হয়তো ক্ষতি করেছে, কিন্তু লোকটার বুদ্ধিটা অ্যাপ্রিসিয়েট করার মতো। ব্রেন ইজ ইন্টেলিজেন্স, যা বাত। আলাউদ্দিন খিলজি অনেকটা এরকমই। মার্কেট পলিসি অফ আলাউদ্দিন, ভাই সব 3 ধরনের মার্কেট খুলেছিল। একটা গ্রেন মার্কেট, মান্ডি। গ্রেন মার্কেট মানে তোমার ধান গম এগুলো। একটা জামা কাপড়ের মার্কেট, আর একটা স্লেভ অ্যান্ড অ্যানিমাল মার্কেট। গ্রেন মার্কেট মান্ডি, ক্লোথ মার্কেটকে বলা হতো সেরাই আদল, আর স্লেভ আর অ্যানিমাল মার্কেটকে বলা হতো জানুয়ারি মান্ডি। একটা কথা বলি, দেখো, যদি তোমার মাইনা কম থাকে কিন্তু জিনিসের দামও কম থাকে বাজারে, তাহলে কিন্তু তোমার খুব একটা সমস্যা হবে না। সমস্যা কখন হবে? ইনকাম কম কিন্তু মুদ্রাস্ফীতি হার খুব বেশি। আজকে দেখো আমাদের বর্তমানে বাংলাতে মানুষের ইনকাম সত্যিই কম, কিন্তু জিনিসের দাম একই রকম চলছে অন্যান্য রাজ্যের মতো তুলনায়। একই রকম, একই রকম দাম। কাঁচা সবজির যদি দেখো, একই দাম কাছাকাছি। বাজার খরচা দিল্লিরও যা দরকার, বাংলারও ওই
500-700 টাকার ফারাক থাকবে খুব বেশি হলে। কিন্তু ঘটনা হচ্ছে ইনকামে তো আর 500-700 টাকার ডিফারেন্স নেই, হাজারে হাজারে ডিফারেন্স আছে, লাখে লাখে ডিফারেন্স আছে। তাহলে একটা সংসার চলবে কিভাবে? সে তো চরম কষ্ট করে চলবে। বাংলার আর্থিক অবস্থা তো খারাপ, এটা তো সত্যি কথা, লুকোনোর তো কিছু নেই। এ তো সবাই জানি আমরা কি ভয়ঙ্কর পরিমাণ ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, প্রচুর ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি ছেড়ে চলে গেছে বাংলাকে। হ্যাঁ, হয়তো ফিউচারে আসবে, কিন্তু এখনো তো আসেনি। হয়তো চেষ্টা করা হবে, এখনো তো হয়নি। তো আজকে ফ্যাক্টরি এসে আজকে বসবে, কালকে তুমি বড়লোক হয়ে যাবে, এরকম তো নয়। বিকজ যত দিন ধরে ধ্বংসটা হয়েছে, ধ্বংস হতে তো সময় কম লাগে, কিন্তু গড়তে তো তার থেকেও বেশি সময় লাগে। এত বছর ধরে যে ধ্বংসটা হয়েছে, এটা গড়তে তো সময় লাগবে ভাই। তো আর্থিক কষ্ট তো আছেই, এটা তো সত্যি কথা। এবং ফ্যাক্ট হচ্ছে আলাউদ্দিন খিলজির টাইম, আলাউদ্দিন খিলজি কিন্তু একটা কাজ করেছিলেন, জিনিসপত্রের দাম স্ট্রিক্ট ভাবে কন্ট্রোল করেছিলেন, মানুষের জীবনে ওই পরিমাণ কষ্ট হয়নি। কিন্তু বর্তমানে দেখো, জিনিসপত্রের দামের উপর কোনো কন্ট্রোল নেই, কোনো কন্ট্রোল নেই, যে যেমন ইচ্ছা দাম নিচ্ছে দোকানে। আর সে যে ইচ্ছা করে নিচ্ছে অনিচ্ছা করে নিচ্ছে, আমি সে প্রশ্নে আসছি না। সে কি করছে না করছে আমার আমার দেখার কি দরকার? আমি যেটা দেখছি কি, আমার পকেট থেকে প্রচুর টাকা লাগছে কি জিনিস কিনতে, প্রচুর বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে, লেবার কস্ট মিট আপ করতে পারছে না। কারণ কি, প্রফিট যেটা আসছে সেটা দিয়ে লেবার কস্ট, কাস্টমার পে করতে পারছে না, দাম কমাচ্ছে, অল্প কষ্টে দিচ্ছে, অল্প কষ্টে দিতে গিয়ে লেবার কস্ট দিতে পারছে না, লেবার ছেড়ে দিচ্ছে, লেবার ছেড়ে দিলেও ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে তো ভয়ঙ্কর পরিস্থিতি, একটা ভিশিয়াস সাইকেল। পুরো স্ট্রাকচারটাকে ঠিক করতে হবে। তো এটা একটা কিন্তু ডেঞ্জারাস পরিস্থিতি আমাদের হয়েছে। তবে আলাউদ্দিন খিলজির টাইমে উনি কিন্তু স্ট্রিক্ট কন্ট্রোল করেছিলেন জিনিসপত্রের দামের উপরে। আমি আশা করব কি আমাদেরও তাই সরকারের থেকে কিছু ইনিশিয়েটিভ নেওয়া হোক, জিনিসপত্রের দাম অ্যাটলিস্ট কন্ট্রোল করা হোক। কারণ অনেকেই একটা কথা বলে কি, অনেক কোম্পানি আছে তো দাম অটোমেটিক কন্ট্রোলে চলে আসবে, কিন্তু স্যার যদি মনোপলি হয় তখন, আর হচ্ছেও তো তাই, তখন তো অসুবিধা না। যদি কার্টেলাইজেশন হয় তখন, যাই হোক, আসছি। এখানে দেখো, মার্কেট ইন্সপেক্টর শাহনাই মান্ডি, বাজার পরিদর্শক, ইনি কে জানো? ইনি একটা অফিসার, বিশাল স্ট্রিক্ট কন্ট্রোল করত। ইনি বলছেন, দেখো, প্রাইস কন্ট্রোল, প্রাইস অফ আ কমোডিটি ওয়াজ ফিক্সড অন প্রোডাকশন কস্ট, পণ্যের দাম উৎপাদন খরচের উপর নির্ধারণ করা হতো। দুর্দান্ত প্রসেস। বলো, কোনো পণ্যের দাম কত হবে সেটা উৎপাদন করার টাইমে যে টাকাটা খরচা হবে তার উপর কিছু অল্প সংখ্যক প্রফিট থাকবে, এবং সরকার নির্ধারণ করে দেবে এই পণ্যটার দাম কত হবে। দারুণ প্রসেস, সত্যি থাকা উচিত, সত্যিই থাকা উচিত। দ্বিতীয় কথা, আর একটা জিনিস কি, কন্ট্রোল অন হোর্ডিং, মজুদদারির উপরে। অনেক সময় তুমি দেখবে আলু বা পেঁয়াজের দাম প্রচুর বেড়ে গেল, কেন? সরকার সরকার বলছে, কিছু মানে বদমাইশ বিজনেসম্যান, ওরা কি করে, ওরা যাদের বড় বড় ধরো স্টোরেজ আছে, আলু স্টক আটকে রেখে দিল, বাজারে আলু ছাড়লো না, না ছাড়ার জন্য আলু শর্ট হলো, হু 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 করে দাম বেড়ে গেল, এটাকে বলে হোর্ডিং। তুই প্রচুর টাকা কামিয়ে নিল একসাথে। এইগুলোর উপর কিন্তু কন্ট্রোল করতে হবে। ট্রেডিং কর্পোরেশনস, দেখো বলছে যারা ফুড গ্রেন নিয়ে বিজনেস করতো, যেসব ট্রেডিং কর্পোরেশনস বা খাদ্যশস্য ব্যবসার সাথে জড়িত যারা ব্যবসায়ীরা যারা ছিল, প্রথম কথা, খাদ্যশস্য নিয়ে ব্যবসা করতে গেলে ভাই লাইসেন্স লাগবে। সেই লাইসেন্স আলাউদ্দিন খিলজি সরকার দেবে। একজন এই 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 নিয়মটা দেখো, চমকে যাবে। একজন ট্রেডারকে বা একজন ব্যবসায়ীকে অন্য ব্যবসায়ীর গ্যারান্টি দিতে হতো। যদি ধরে নাও আমি একজন ব্যবসাদার, আমি আর একজন ব্যবসাদারকে ঠকাচ্ছি, তার গ্যারান্টি আমাকে নিতে হবে। সে যদি অন্যায় করে, সে তো শাস্তি ভোগ করবেই করবে, যার গ্যারান্টিতে ঢুকেছে সেও শাস্তি ভোগ করবে। তাহলে অন্তত আর একটা ব্যবসাদার কন্টিনিউয়াস চেষ্টা করতো কি ও যেন কোনো অন্যায় না করে। দ্বিতীয় কথা হচ্ছে যে ইন কেস অফ আনফেয়ার ট্রেড প্র্যাকটিসেস বোথ ওয়ার পানিশড, এটা এক্ষুনি বললাম। তো এইরকম ভাবে, আর এই পুরো জিনিসটা যে কন্ট্রোল করতো, যে দেখতো, যে অফিসার,
তার নাম ছিল বাজার পরিদর্শক বা সেনাই মান্ডি। আমি আসছি বাকিগুলোর উপরও আসছি, ট্যাক্সের উপর আসছি, পিডিএস সিস্টেমের উপরে আসছি, কন্ট্রোল আনফেয়ার ট্রেড প্র্যাকটিসের উপরে আসছি, ঠিক আছে। তবে একটা জিনিস আমি তোমাদের বলে দিই যে এই যে শেহনাই মান্ডি না, ইনি অ্যাকচুয়ালি গোটা গ্রেন মার্কেটের কন্ট্রোলার ছিলেন। ইনি চার্ট তৈরি করতেন কোন জিনিসের দাম কত হবে, মার্কেটে তুমি নতুন ব্যবসাদার আছো তোমাকে লাইসেন্স দিতেন, ইনি ব্ল্যাক মার্কেটিং কন্ট্রোল করতেন, ইনি অ্যাকচুয়ালি হেড ছিলেন গোটা ট্রেডিং কর্পোরেশনের। এই যে আমি এখানে ছবিও দিচ্ছি শেহনাই মান্ডি, এই ছবিতে ইনি মার্কেটে এইভাবে ঘুরছেন, ঘুরে কিন্তু এই কাজগুলো করছেন। যদি ধরে নাও দেখা গেল তুমি অন্যায়ভাবে ব্যবসা করছো, ধরে নাও তোমাকে 750 গ্রাম দিতে বললো চাল, তুমি দিলে 500 গ্রাম, ভাই 250 গ্রাম তুমি চুরি করে নিলে। তুমি জানো আলাউদ্দিন খিলজির টাইমে শাস্তি কি ছিল? খুব সিম্পল, খুব সিম্পল। না না, উনি কোনো বই ফই লেখেননি গাদা গুচ্ছে নিয়ম তৈরি কর, উনি বলেছেন দেখো ভাই, তুমি সাধারণ পাবলিককে যেটুকু মাল কম দেবে আমি শরীর থেকে তোমার সেটুকু মাংস কেটে নেবো। 250 গ্রাম কম দিলে তুই ধরো কারো হাত থেকে এতটা মাংস কেটে নিল, তুই ওজন কর, ওহো 300 হয়েছে, তো 50 ফেরত রাখো তুমি, আমার 250 লাগবে। বুঝতে পারছো কিরকম যন্ত্রণা তোমার হবে আর কিরকম ভয় পাবে মানুষ? যন্ত্রণা ছাড়া আজ পর্যন্ত কোনো কিছু শেখেনি ভাই, লোকে ঠেকেই শেখে। দেখে কজন শেখে? কজন শেখে? ঠেকেই শেখে সবাই। 99% মানুষ ঠেকে শেখে। বারবার বলছি এক্সেপশন সব সময় থাকবে, ওই একটা এক্সেপশন নিয়ে তুমি পৃথিবীকে জেনারেলাইজ করতে পারো না, সম্ভব নয়। তো এইরকম শাস্তি যদি দেয়, ভাই কে করবে ব্ল্যাক মার্কেটিং, কে করবে চিটিং? কেউ করবে না। তো উনি যে অন্যায় যে বাণিজ্য যে অন্যায়ভাবে যদি করবে, ব্যবসা যদি অন্যায়ভাবে করবে, তাহলে কারো করার সাহসই হবে না। দেখো একটা কথা ক্লিয়ার কাট বলি তোমাদের, মানুষজনের বড় মানে কিরকম আমি একটা বুঝতে পারি না। লোকে চিল্লায় 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 ল অ্যান্ড অর্ডার নাই, ল অ্যান্ড অর্ডার নাই, বাংলায় ল অ্যান্ড অর্ডার নাই। কিন্তু যখন পুলিশ ল অ্যান্ড অর্ডার ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে তখন বলে পুলিশের অত্যাচার শুরু হলো। আরে ভাই তাহলে চাইছোটা কি? তুমি বলছো ল অ্যান্ড অর্ডার নাই, ঠিক, যখন ল অ্যান্ড অর্ডার ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হচ্ছে তখন বলছো ল অ্যান্ড অর্ডার পুলিশ শোষণ করছে। ঠিক, আজকে তুমি ধরে নাও তুমি কোনো একটা কাজ হেলমেট পরে বেরোনি বা কিছুটা করেছো, পুলিশে ধরলো ফাইন করে দিল, পুলিশ শোষণ করছে, নেতাদের কেন ধরছে না? আরে সবাইকেই ধরা হবে, কেন হবে না? উচিত কোনটা বলো, উচিত কোনটা? আমার রুলস ফলো করা উচিত, আমি নিজে রুল ব্রেক করব, যে কেউ যদি আমাকে পানিশ করতে আসে আমি তাকে বলবো শোষণকারী, তাহলে হিপোক্রিট কে? দোগলাপন কার ভেতরে আছে? এটা তো ভাবতে হবে। তো ল অ্যান্ড অর্ডার যদি ভালো সুশাসন চাও, সুশাসন যদি চাও, প্রশাসনের সাথে কোঅপারেট করতে হবে এবং প্রশাসনের সাথে সুব্যবহার করতে হবে এবং নিজে ল অ্যান্ড অর্ডার ফলো করতে হবে এবং পানিশমেন্টকে মেনে নিতে হবে হাসতে হাসতে। কারণ আজকে তুমি রিকোয়েস্ট করবে, ইনফ্লুয়েন্স খাটাবে, 4জনকে ফোন করাবে, তুমি নিজে যখন ল অ্যান্ড অর্ডার মানতে চাইছো না, তাহলে তুমি কিভাবে এক্সপেক্ট করছো কি অন্য লোকে মানবে? আচ্ছা আমি নিজে ভালো থাকবো মানবো না, অন্য লোকে মানবে এটা তুমি চাইছো, তাহলে স্বৈরাচারী আর তোমার ভেতরে কি ফারাক থাকলো? তাহলে তো হিসাবে প্রত্যেকটা মানুষই স্বৈরাচারী। ঠিকই হয়েছে, ঠিকই আছে, এরকমই হওয়া উচিত ছিল। ল एंड ऑर्डर फॉलो करते ही হবে। देखो दुनिया पे रूल्स नाम का एक चीज है, आपको अच्छा लगे फॉलो कीजिए, नहीं अच्छा लगे फिर भी करना पड़ेगा। और अगर आप रूल्स नहीं फॉलो करना चाह रहे, आपको देश बदलना है, नहीं तो बॉडी, आत्मा बन जाओ। कोई रूल्स नहीं, भूत के लिए आत्मा होता है, रूल्स होते हैं? भूत पिशाच प्रेतात्मा এদের কোনো রুলস হয় নাই তো, শরীর ছেড়ে দাও, তাই না? যাই হোক,
ট্যাক্স, কর, অ্যালাউ কর, এই ট্যাক্স কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে ট্যাক্সের নাম কর কেন হল, बताइए ট্যাক্সের নাম কর কেন হলো? দেখো একটা কথা বলি, कर इसका मतलब होता है कर, क्या कर, काम कर, काम कर, काम करोगे 2 पैसा ইনকাম करोगे, और যার জন্য তুমি কাজটা করতে পারছো, যে তোমাকে এই কাজ করার পরিবেশটা তৈরি করে দিয়েছে, সেটা তৈরি করতে তার একটা খরচা হয়েছে, এমনি এমনি তো হয়নি। অতএব তাকেও 2 পয়সা দেওয়া উচিত। ওই জন্য আমরা ইনকাম ট্যাক্স দিই, আমরা ডাইরেক্ট ট্যাক্স দিই, আমরা ইনডাইরেক্ট ট্যাক্স দিই। আমরা কিন্তু সরকারকে এই ট্যাক্স গুলো দিই যাতে এই বিভিন্ন সুবিধা, পুলিশকে মেনটেন করা, ইলেকট্রিসিটি মেনটেন করা, রোড লাইটস, এও সিভিক ফ্যাসিলিটিস, এগুলোতে মেনটেন থাকে। তাই প্রত্যেকে ঠিকঠাক ভাবে ট্যাক্স পে করার চেষ্টা করো। ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড সিটিজেন, ইফ ইউ রিয়েলি লাভ ইউর কান্ট্রি, তুমি যদি চাও কি তোমার দেশের ডেভেলপমেন্ট হোক, আমি এক্সপেক্ট করবো তুমি ট্যাক্স পে করবে। নাও আলাউদ্দিন খিলজি কালেক্টেড ট্যাক্স বোথ ইন ক্যাশ অ্যান্ড ইন কাইন্ড। টাকাতেও নিত, নগদেও নিত, পণ্যতেও নিত। ভাই এখন লোকে পণ্যতে নেওয়া সম্ভব নয়, আগে এত টাকার প্রচলন ছিল না, নিত। দেখো তো এই যে দোয়াব রিজন, এটা ইন্ডিয়ার এই আমাদের মিড গঙ্গা প্লেন মেজর ট্যাক্স কালেক্টিং জোন, ঠিক আছে। এই ট্যাক্স গুলো কেন নিতেন, কেন ট্যাক্স গুলো, কি কি লাভ হতো, এবং যদি পণ্যতে তুমি ট্যাক্স দিতে, তুমি ধানে বা গম দিয়ে যদি শোধ করতে, তাহলে সেই ধান বা গম গুলো স্টেট গোডাউনে গিয়ে স্টোর হতো। দেখো এগুলো কেন করা, আজকে একটা কথা ভাবো, আলাউদ্দিন খিলজির টাইমে পিডিএস সিস্টেম ছিল, রেশন ব্যবস্থা। ধরে নাও কোথাও তোমার দুর্ভিক্ষ এসে লোকে খেতে পাচ্ছে না, সেই এলাকার প্রত্যেকটা পরিবার কিন্তু প্রত্যেক মাসে 41 কেজি করে চাল পেতেন। 5 month per year, 5 month per year, অর্থাৎ 41 কেজি পার মান্থ কিন্তু সেই পরিবার কিন্তু চাল পেতেন। এই সুবিধাগুলো কোথা থেকে দেবে? তোমার কাছ থেকে নিয়েই তো দেবে, কোথা থেকে দেবে? তাহলে এই যে বিপদে এই যে সাপোর্টটা তুমি পাচ্ছ, এটা কেন পাচ্ছ? কারণ তুমি ঠিকঠাক ভাবে ট্যাক্স পে করেছো। তো এই যে গণবন্টন ব্যবস্থা, এই ব্যবস্থাটাও কিন্তু আলাউদ্দিন খিলজি দুর্দান্ত ভাবে করে তৈরি করে গেছিলেন। আর এটা আজকের ডেটেও আছে, রেশন সব বলি আমরা। ক্লথ মার্কেট, এই ট্রেডিং কর্পোরেশনের কনসেপ্টটা কিন্তু একই। আবার বলছি, 2 ধরনের ক্লথ মার্কেট ছিল, একটা সাধারণ ক্লথ মার্কেট, একটা লাক্সারি ক্লথ মার্কেট। সাধারণ ক্লথ, যেগুলো সাধারণ জামা কাপড়, এগুলো সমস্ত মানুষ কিনতে পারতেন, এবং এর উপর সাবসিডি দেওয়া ছিল, সরকার নিজে সাবসিডি দিত যাতে সাধারণ মানুষকে অল্প টাকায় জামা কাপড় কিনতে হয়। কিন্তু যেটা লাক্সারি ক্লথ মার্কেট, সেটার উপর কিন্তু কন্ট্রোল ছিল, এবং যারা নোবেলিটি তারা কিন্তু সাধারণ ক্লথ মার্কেটে গিয়ে জামা কিনতে পারবে না, তাদের লাক্সারি ক্লথ মার্কেটেই কিনতে হবে। এবং নিয়ম ছিল যে লাক্সারি ক্লথ দিল্লির বাইরে এক্সপোর্ট করা যাবে না, যখন তখন পরা যাবে না, এবং যারা নোবেল ফ্যামিলি তারাই পরবে, তারা যখনই বেরোক বাড়ি থেকে বা যেখানেই বেরোক, তারা যেন এই কাপড় পরে বেরোয়। বুঝতে পেরেছো? আশা করি কেন বুঝতে পারছো খুব ভালো মতোই, আইডেন্টিফাই করতে সুবিধা হবে। নেক্সট হচ্ছে স্লেভ এন্ড অ্যানিমাল মার্কেট, দাস ও পশুর বাজার। ইট ওয়াজ এ পিরিয়ড অফ ওয়ার্স, স্লেভ ওয়ার ইজিলি অ্যাভেলেবল। যুদ্ধের সময় ছিল, তাই মানুষের কাছে দাস সহজেই পাওয়া যেত। লাইভ স্টক, আলাউদ্দিন ওয়াজ ভেরি কশিয়াস অ্যাবাউট হর্স ট্রেডিং। তবে গবাদি পশুর ক্ষেত্রে উনি কিন্তু খুব সতর্ক থাকতেন। একটা কথা তোমাদের বলে দিই, দেখো দাস প্রথা, স্লেভ দাসের যে মার্কেট, এটা অনেক দিন ধরেই কিন্তু বহুদিন ধরে আছে, কারণ যুদ্ধযাত্রার টাইম ছিল, প্রচুর লোকবল লাগতো, তো দাস লাগতো, যারা বিভিন্নভাবে যুদ্ধে বা বিভিন্ন জায়গাতে কাজে লাগানো হতো। গবাদি পশুর মার্কেট আলাদা ছিল, বিশেষ করে হর্সের যারা ব্যবসা করতো তাদের কিন্তু লাইসেন্স লাগতো, কারণ ঘোড়া তখনকার যুগে খুব জরুরি একটা জন্তু ছিল, এবং যেহেতু যুদ্ধে ব্যবহার হতো, এদের উপর কিন্তু স্ট্রিক্ট কন্ট্রোল রাখা হতো। যদি
ঘোড়া ব্যবসাতে বা গবাদি পশু ব্যবসাতে তুমি কোনো অন্যায় করলে, ভুল দামি পয়সা নিয়ে ঠিকঠাক ঘোড়া, বাজে কোয়ালিটির ঘোড়া তুমি তা কাউকে বিক্রি করলে, এবং এটা যদি জানা যেত, তাহলে যে বিক্রি করেছে তার কিন্তু বরদান যেত একদম। তো হিস্টোরিয়ান বার্নি বলেছেন, গোটা যুগের বিস্ময়, ইট ওয়াজ দ্য ওয়ান্ডার অফ দ্য এজ। আলাউদ্দিন খিলজির মার্কেট পলিসি এতটাই সাকসেসফুল হয়েছিল কি 16 বছর ধরে কোনো রকম প্রবলেম ছাড়া উনি কিন্তু এটাকে মেনটেন করেছিলেন। যাই হোক, আসছি ওনার মঙ্গল পলিসি নিয়ে। এই যে আশা করি তোমরা এতক্ষণ ওনার পুরো মার্কেট পলিসি আশা করি পুরো ক্লিয়ার হলো। পুরো অ্যাডমিনিস্ট্রেশনের মার্কেট পলিসি কিন্তু আমরা দেখে নিলাম। পুরো এই সেকশনটা কিন্তু দেখো, এই সমস্ত পুরো সেকশন কিন্তু আমরা কন্ট্রোল করলাম। এইবার আমরা আসবো হচ্ছে ওনার মঙ্গল পলিসি। দেখো, এটা খুব ছোট্ট জিনিস, বেশি কিছু নেই এর ভেতরে। মঙ্গলসরা হাইয়েস্ট অ্যামাউন্ট অফ অ্যাটাক করেছিল আলাউদ্দিন খিলজির টাইমে। ইলতুৎমিশ যেমন অ্যাভয়েড করে গেছিল, আলাউদ্দিন খিলজি কিন্তু ফেস করেছিল, বলবানও ফেস করেছিল মঙ্গলসদের। তো এখানে বলবান কি করলো? ফলোড দ্য প্রিন্সিপল অফ অ্যাম্বুসেড অ্যান্ড ব্রুটালিটি। অর্থাৎ কি হলো, যে রকম ভাবে এই মঙ্গলসরা অ্যাটাক করতো, আলাউদ্দিন খিলজি এদের উপর সেম প্রিন্সিপাল অ্যাপ্লাই করছে। দেখো, এরা মেইনলি এই যে নর্থ ওয়েস্ট ইন্ডিয়া, এটা যদি ভারতবর্ষ হয়, এই যে নর্থ ওয়েস্ট পার্ট, এই যে এই পার্টটা, এই নর্থ ওয়েস্ট পার্টে কিন্তু এরা মেইনলি কিন্তু অ্যাটাক করতো, এখান দিয়ে এন্ট্রিটা নিত। তো আলাউদ্দিন খিলজি এদের উপর প্রায়শই তোমরা দেখতে পাবে চোরাগোপ্তা হামলা করেছে, এই যে অ্যাম্বুসেড এন্ড ব্রুটালিটি, এবং অ্যারেস্ট করে মানে এদের প্রাণে ইয়ে করতো না, মেরে দিত, সঙ্গে সঙ্গে ধরতো না কাউকে। এটা ওদের মঙ্গলসদেরই স্ট্র্যাটেজি ছিল। যত পুরনো দুর্গ ছিল সমস্ত দুর্গকে মেরামত করেছে। সুনান, সামানা, ভাটিন্ডা যত ফোর্ট ছিল আমাদের এদিকে পাঞ্জাবে সমস্ত রিপেয়ার করেন, এবং এই যারা সোলজার ছিলেন ওখানে টার্কস এন্ড আফগানদের পোস্টিং দিতেন, বিকজ এরা খুব ভালো যুদ্ধ করতে পারত। এবং দিল্লিতে, ঠিক আছে, এই যে সিরি ফোর্ট তৈরি করা হয় এজ আ সেকেন্ড লাইন অফ ডিফেন্স, কারণ এই যে ফোর্ট এখানে যে দুর্গগুলো তৈরি করেছে, যদি কোনোভাবে এই সুনাম, সামানা, ভাটিন্ডাতে দুর্গগুলো ফল করে, মঙ্গল যদি এন্ট্রি নেয়, তাতে সেকেন্ড লাইন আর একটা যেন সবসময় দুর্গ ক্যারি মানে থাকে, যাতে প্রোটেক্ট করার জন্য। তো এইভাবে উনি ফোর্ট গুলোকে ইন্টারলিঙ্ক করেছিলেন, একটা ফোর্টের দুর্গের সাথে আর একটা দুর্গকে কানেক্ট করা, মঙ্গলদের স্ট্র্যাটেজিতে মঙ্গলদের হারানো, টার্কস এন্ড আফগান সোলজারদের পোস্টিং করা, এবং প্রত্যেকটা জায়গাতে ছোট 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 প্রচুর মিলিটারি ক্যাম্পস এস্টাবলিশ করা, যাতে কোনোভাবেই ওরা এন্ট্রি না নিতে পারে। যাই হোক, উনি খুব সাকসেসফুল হয়েছিলেন। নেক্সট আসছে ওনার রাজকোষ নীতি বা অর্থনৈতিক নীতি বা ফিসকাল পলিসি আলাউদ্দিন খিলজির। দেখো, একটা জিনিস আমি তোমাকে বলি, ভারতবর্ষ হচ্ছে কৃষি, মেনলি কৃষিতান্ত্রিক দেশ। তো ঘটনা হচ্ছে এইখানে এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ফিসকাল পলিসি খুব ইম্পর্টেন্ট। দেখো, এখানে আমি কি লিখেছি বোর্ডে একবার বলে দিই। আমি বলেছি কি, এগ্রিকালচার ইজ আ বেস অফ দি ইকোনমি অ্যান্ড ডিউরিং ইট ওয়াজ ভিক্টিমাইজড বাই ফিউডালিজম। আচ্ছা, দেখো, একটা সমস্যা হচ্ছে, একটা জমিনদার একটা বিজনেসম্যানের মধ্যে কি ফারাক জানো? তুমি জমিনদারকে ট্যাক্স দাও, কর দাও, ও ওই টাকাটা নিয়ে ব্যক্তিগত লাভের জিনিসপত্র কিনবে, সোনার মালা, বউয়ের জন্য গহনা। তুমি একটা বিজনেসম্যানকে ট্যাক্স দাও, গভর্নমেন্টকে ট্যাক্স দাও, সেই টাকাটা ও ইনভেস্ট করবে তোমার উপরেই, যাতে ওটা আরো গ্রো করায়। তো যদি সামন্তবাদ থাকে, ফিউডালিজম থাকে, একটা অর্থনীতি কিন্তু কোনোভাবে গ্রো করতে পারে না। তোমার কষ্টের পয়সা, তোমার ট্যাক্সের টাকা কিন্তু নেতাদের ফরচুনারের পিছনে যাবে। বুঝতে পেরেছ? তো ঘটনা হচ্ছে, উনি প্রথম জিনিস এটা করেছিলেন কি, সমস্ত গ্রামের যারা রুরাল, যারা হেডম্যান বা যারা অ্যারিস্টোক্র্যাটস, এদের একদম এইভাবে কন্ট্রোল করে রেখে দিয়েছিল স্ট্রিক্টলি। দেখো, আগে একটা নিয়ম ছিল কি, যারা গ্রামের যারা অ্যারিস্টোক্র্যাটস, এদের কিন্তু ট্যাক্স দিতে হতো না। এই নিয়ম চেঞ্জ করলে বললো, যেই হোক ট্যাক্স সবাইকে দিতে হবে, যার নামে জমি আছে তাকে কর দিতে হবে। তবে কর কত হবে সেটা জানার আগে
জমি কতটা আছে সেটা মাপতে হবে, এবং এখান থেকেই জন্মায় ল্যান্ড মেজারমেন্ট বা জমি পরিমাপের কনসেপ্ট, এবং এইটাকেই বলে মাসাহাত। খুব ইম্পর্টেন্ট জিনিস মাসাহাত। কাল্টিভেবল ল্যান্ড, যে জমিতে চাষ করা যেত সেই জমিকে বলা হতো জাবিতা, ZABITA, জাবিতা। এবং কতটা জমি মাপের যে ইউনিট, সেই ইউনিটের নাম দেওয়া হলো বিশ্ব। 1 বিশ্ব ইজ ইকুয়াল টু 1350 স্কোয়ার ফিট, অর্থাৎ 20th পার্ট অফ বিঘা। ভাবো কতটা অ্যাকিউরেট, কোন টাইমে একটা লোক কতটা অ্যাকিউরেট কাজ করছে। দ্বিতীয়ত, ভিলেজ যারা হেডম্যান তাদের বলা হতো খুঁতস, এন্ড গ্রামীণ যারা বড়লোক তাদের বলা হতো মুকদ্দামস। এদের প্রত্যেককে বলো ভাই সবাইকে পয়সা দিতে হবে, সবাইকে ট্যাক্স দিতে হবে। আর ট্যাক্স কালেক্টিং অফিসারদের উপর এত স্ট্রিক্ট কন্ট্রোল করতো যে হিস্টোরিয়ান বার্নি বলছেন যে যে কোনো মেয়ের বাবা কোনোদিন চাইতো না কি এই রেভিনিউ অফিসারদের সাথে তাদের মেয়েদের বিয়ে হোক। কেন? প্রায় গর্দান যেত, উল্টো পাল্টে একটু 19-20 দেখলেই ব্যাস আলাউদ্দিন বলতো মেরে দেওয়া যায়। ট্যাক্স অফিসাররা এইরকম ভাবে থাকতো কি এক পয়সাতে এদিক ওদিক না হয়। আরে করাপশন, চুরি, কাটমারি তো অনেক পরের ব্যাপার, গলায় কাট হয়ে যাবে কাটমারি নিতে গিয়ে, এরকম কন্ডিশন হতো। তো ওই জন্য কিন্তু ভয়ঙ্কর স্ট্রিক্ট কন্ট্রোল রেখেছিল। আর ওনার টাইমে না অনেক ধরনের ট্যাক্স ছিল। একবার ট্যাক্স গুলো বলে দিই, করগুলোর কথা বলে দিই। খাম, এটা যুদ্ধ হলে সেই এলাকার উপর ট্যাক্স চাপা হতো, খাম এন্ড গানিমা। আগেও আমি বলেছি, ইলতুৎমিশের টাইমেও বলেছি, ইলতুৎমিশের ভিডিওটা ওয়াচ করো, যে কোনো জায়গায় যদি যুদ্ধ করতো সে এলাকা লুট টুট করে যে টাকাগুলো পেত সেগুলো সোলজারদের ভিতরে ডিস্ট্রিবিউট হতো। খরাজ, যা উৎপাদন হবে তার হাফ কর হিসাবে দিতে হবে। জাকাত 22.5% ট্যাক্স অন প্রপার্টি। জিজিয়া নন মুসলিম বা হিন্দুদের উপর ট্যাক্স। ঘড়ি হাউস ট্যাক্স এখন আছে, তখনকার টাইমে ছিল। চড়ি গ্রেজিং ট্যাক্স, গরু ছাগলকে চড়ালে ট্যাক্স পে করতে হবে। এন্ড তীর্থ মসুল, এটাও হিন্দুদের উপর লাগু হতো, পিলগ্রিমেজ ট্যাক্স বা তীর্থযাত্রা কর। দেখো এই যে করগুলো নিয়েছে না, এই করগুলো নেওয়ার পিছনে প্রধান টার্গেটই ছিল টু ইনক্রিজ দ্য ইনকাম অফ দ্য স্টেট। স্টেটের বা রাজ্যে যদি বড়লোক হয় তাহলে কিন্তু একটা রাজ্যকে ভালো ডিফেন্স মেকানিজম, রাজ্যকে মানুষের পরিষেবা দেওয়া, এগুলো কিন্তু করা যাবে। রাজ্য যদি গরিব থাকে তাহলে কাউকে কিছু কিন্তু করা যাবে না। তো কর ইজ এসেনশিয়ালি আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর অ্যাডমিনিস্ট্রেশন। সেকেন্ড, দেখো ল্যান্ড, আরেকটা জিনিস বলি, আলাউদ্দিন খিলজি সমস্ত ল্যান্ড গ্র্যান্ট টোটাল বন্ধ করে দিয়েছিলেন। টোটাল বন্ধ করে দিয়েছিলেন। জমি জমা যা দান দিয়েছিলেন সেগুলো সমস্ত উনি ফেরত নিয়ে নেন। বলো ল্যান্ড গ্র্যান্ট দেওয়াই যাবে না, কারণ জমিদার যদি করি সেখান থেকে জমিদার তৈরি হবে, জমিদার তৈরি হলে কৃষি চলে যাবে ভোগে, আবার একই প্রবলেম শুরু হবে। তো উনি ল্যান্ড গ্র্যান্টের উপর কমপ্লিট প্রায় ব্যান করে রেখে দিয়েছিলেন, ল্যান্ড গ্র্যান্ট অ্যালাউ করতেন না। নেক্সট, উনার কালচারাল কন্ট্রিবিউশনের কথা যদি বলি, দেখো প্রচুর বিল্ডিংস এন্ড আর্কিটেকচার উনি তৈরি করেছেন। সিরি ফোর্ট, আলাই দরওয়াজা। দেখো একটা জিনিস বলি, এই যে ডোমটা দেখছো, এই স্ট্রাকচারটাকে বলা হয় ট্রু আর্চ টেকনোলজি। ট্রু আর্চ টেকনোলজি কি জিনিস, একটা জিনিস বলি, যে নর্মালি এই যে গম্বাজ যেটা তৈরি হয়েছে না, এর ওয়েটটা এই পিলার গুলোর ওপর পড়বে, সাইড ওয়ালের ওপর পড়বে, ভেতর দিকে নয়। ঠিক আছে, এত ভারী একটা জিনিস, কিন্তু এটা মাঝখানে দাঁড় করানোর জন্য ভেতরে যে কোনো পিলার তৈরি করছে তা কিন্তু নয়। এমন ভাবে এটাকে সেট করেছে কি সাইড পিলার গুলোর উপরে এর ওয়েটটা পড়েছে, এবং ভেতরটা কিন্তু পুরো এরকম ফাঁকা, ভেতরে কিন্তু কিচ্ছু নেই। এইটাকেই বলা হয় ট্রু আর্ক টেকনোলজি। এবং এই টেকনোলজিটা এই আলাউদ্দিন খিলজির টাইমে প্রথমবার ভারতে কিন্তু ইউজ করা হয়। দিল্লিতে হাউস খাস তৈরি করেন, জামাত খানা মস্ক তৈরি করেন দিল্লিতে। তখন একটা লোক কিন্তু সব দিক থেকে, মানে যেমন ওনার ওয়ার পলিসি আমরা আগের ক্লাসে দেখেছি, তেমন ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ কম্পিটেন্স, তেমন ওনার কালচারাল কন্ট্রিবিউশন। প্লাস আরো দেখি ওনার টাইমে যে আমির খুসরো, তোমরা নিশ্চয়ই না নাম শুনবে আমির খুসরোর কথা, দ্য প্যারট অফ ইন্ডিয়া, টুটি হিন্দ। ঠিক, উনি মানে ভেরি ফেমাস। ঠিক, হি হ্যাজ রিটেন মেনি বুকস, তুহফাত উস সিগার, পোয়েমস অফ খুসরোজ আর্লি লাইফ, ওয়াসাত উল হায়াত, পোয়েমস অফ মিডল এজ, নুহ সিফির,
সুলতান মোবারক শাহকে নিয়ে লেখা, অ্যান্ড প্রচুর রিডলস বা পাহেলি বা ধাঁধা এই টাইমে লেখা হয়। প্লাস হি ইজ ভেরি ফেমাস ফর গজল অ্যান্ড কাওয়ালি মিউজিক। এই যে কাওয়ালি মিউজিক তোমরা আশা করি জানো কাওয়ালি মিউজিক কি, তো প্রচুর এই টাইমে কিন্তু লেখা হয়। ঠিক আছে, যাই হোক আরো অনেক লিটারেচারের কাজ হয়। খাজাইন উল ফুতু ডেসক্রাইবস মিলিটারি ভিক্টরি অফ আলাউদ্দিন খিলজি। কিরান উসাদাইন পোয়েম আলাউদ্দিন খিলজি এবং ওনার যে নেফিউ, ওদের ভেতর যে রিকনসিলিয়েশন হয়েছিল সেটা নিয়ে। লালা মজনু, আশা করি তোমরা নাম শুনেছো, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পার্সিয়ান লাভ স্টোরি, ইমোশনাল লিরিক্যাল। আয়না সিকান্দার, আলেকজান্ডারের কনকোয়েস্ট। আর অ্যাকচুয়ালি আলাউদ্দিন খিলজি খুব ভালোবাসতেন আলেকজান্ডারকে, তো হি ওয়াজ আ ফ্যান অফ আলেকজান্ডার। তো এইরকম ভাবে আর আরেকটা জিনিস, এই আমির খুসরো কে ছিলেন জানো? হি ওয়াজ আ ডিসাইপল অফ আ সুফি কল্ড নিজামুদ্দিন औलिया। ইনকা দরগাহ है দিল্লি पे। তো যাই হোক হিউজ পরিমাণ কিন্তু লিটারেচার কন্ট্রিবিউশন আমরা এখানে দেখতে পাচ্ছি। নেক্সট একদম এন্ডিং পার্ট সেকশন, ডেথ, ওনার মৃত্যুটা দেখবো আমরা। দেখো একটা কথা বলি, খিলজি হতে পারে ট্যালেন্টেড, নো ডাউট খিলজির প্রচুর ট্যালেন্ট ছিল, কিন্তু খিলজি অনেক ধ্বংসও করেছিল, प्रचुर किचु बताए। ध्यान से देखो इस बोर्ड को, उनका जो लास्ट डेज था ना सर, बहुत मिजरी एंड डिसअपॉइंटमेंट में गया। बहुत প্রচন্ড দুঃখ করা তার ভিতরে, ও মানসিক ভাবে পাগল হয়ে গেছিল, শর্ট টেম্পার্ড হয়ে গেছিল, একদম ছোট ছোট ভুলে যা তা গালাগাল করতে লোকজনদের, একদম মেন্টালি ইনসেন যাতে বলতে পারো। ওর কাছে কেউ যেত না, ওর নিজের জেনারেল অব্দি ওর কাছে যায়নি, ওর নিজের ছেলে মোবারক শাহ, ঠিক শিবাবুদ্দিন ওমর, ওর বউ, সবাই, ওরা সবাই কনস্পিরেসি করা স্টার্ট করেছিল কি अलाउद्दीन खिलजीर एगेंस्टे। भावो একটা লোক এত বড় লেভেলের একজন সুলতান, आज वो पूरा अकेला हो गया, उसका अपना बीवी, अपने बच्चे, कोई इसके साथ नहीं था। सब लोग एक ही चीज कर रहे थे कि कब बंदे को मार डाले। ভাবো মানুষের বাড়ি, মানুষের পরিবার, সবথেকে কাছের লোক হয়, তারাই প্ল্যান করছে ওকে মারার। ইভেন ওর ফেভারিট জেনারেল মালিক কাফুর এও অব্দি কি কনস্পিরেসি করেছিল ওকে মারার। আলাউদ্দিন खिलजी যখন 1315 साल मालिक कफूर साउथ इंडिया में, उसको बोला कफूर वापस आ जाओ। कफूर ফেরত আসে, কিন্তু কফুরের অন্যরকম ইন্টেনশন ছিল। আলাউদ্দিন खिलजी কে কফুর 1316 সালে নিজে হাতে হত্যা করে, নিজে হাতে হত্যা করে। হত্যার প্রসেসটা আমি ডিসক্রাইব করতে পারবো না, আই এম ভেরি সরি। মারাত্মক ব্রুটাল ছিল, মারাত্মক, খুব বাজেভাবে হত্যা করে। ঠিক আছে, ভেরি সরি, আমি বলতে পারবো না। প্রচন্ড ভায়োলেন্ট ভাবে মারে, আর আমি বলবো কি তোমরা শুনতেও পারবে না। যাই হোক, আফটার দ্য ডেথ অফ আলাউদ্দিন खिलजी, ওনার মৃত্যুর পর মালিক কাফুর ওর বড় ছেলে মোবারক শাহকে জেলে ঢুকিয়ে দেয়, এবং ওই ছোট্ট 6 বছরের ছেলে শিবাবুদ্দিন ওমর ওকে সিংহাসনে বসায়। কেন? যাতে অ্যাকচুয়ালি মালিক কাফুরই কন্ট্রোল করবে সবকিছু, ওই সামনে থাকে শিবাবুদ্দিন ওমর। বুঝতে পেরেছো? কিছুদিন পর একটা ঘটনা ঘটে। আলাউদ্দিন এই কোন একজন সভাসদ এই ছোট্ট শিবাবুদ্দিন ওমরকে অন্ধ করে দেয় এবং এই মালিক কাফুরকে মেরে দেয়, এবং দেখা যায় যে এই মোবারক শাহ যে জেলে ছিল সে এসে সিংহাসনে বসে। হতে পারে এই করেই ছিল আলাউদ্দিন खिलजीর বড় ছেলে। তারপরে, এবং এই মোবারক শাহ কিন্তু প্রচন্ড একজন ইনডিসেন্ট, অভদ্র ধরনের রাজা ছিলেন। ঠিক আছে, এও কিছুদিন টিকতে পারেন। খুসরো খান একজন হিন্দু কনভার্ট, ঠিক আছে, তো এই খুসরো খান এই মোবারক শাহকে হত্যা করে। শুধু মোবারক শাহ নয়, গোটা খিলজি ডাইনাস্টির সবাইকে হত্যা করে এই খুসরো খান। ঠিক আছে, নিজে হাতে হত্যা করে সমস্ত মেম্বারকে, এবং মাত্র 4 মাসের মাথায় এই গোটা খিলজি বংশ, মানে গোটা খিলজি বংশ গুটিয়ে যায় ইন অনলি জাস্ট 4 মান্থস। এই খুসরো খানকে হত্যা করে গাজী মালিক 1321 সালে, এবং গাজী মালিক নিজে দিল্লির মসনদে বসে, এবং এই গাজী মালিকেরই নাম হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। এবং 1321 সাল থেকে আর একটা নতুন বংশ, তুগলক বংশ ভারতে কিন্তু স্টার্ট হয়।
তো এইভাবেই শেষ হয় আলাউদ্দিন খিলজির মতো একজন রাজার ঘটনা। তাই বলি, ট্যালেন্ট থাকতে পারে, অন্যায় করো না। যার শুরু ভালো তার শেষও ভালো হবে। এর শুরুটা খুব নোংরা ছিল, তাই শেষটাও খারাপ হবে। বুঝতে পেরেছ? এটা আমি বলছি না, ইতিহাস বলছে। আলাউদ্দিন খিলজি নিজের পাপের ঘড়া ভরে গেছিল, চরম অন্যায় করেছিলেন। এরকম যন্ত্রণাদায়ক মৃত্যু আশা করি কেউ চায় না, যেটা আলাউদ্দিন খিলজির সাথে হয়েছিল। যাই হোক, আজকের ক্লাসে এইটুকুই। আবার বলছি, আমাদের অ্যাডভান্স ব্যাচ ইউপিএসসি ডাব্লিউবিসিএস অ্যান্ড ফাউন্ডেশন ব্যাচ অল কম্পিটিটিভ এক্সামিনেশন স্টার্ট হয়েছে। এখানে হাইব্রিড ক্লাসেস, অনলাইন প্লাস অফলাইন প্লাস পিওর অনলাইনও ক্লাস নিতে পারো। সমস্ত টপিক ওয়াইজ স্টাডি মেটেরিয়াল, পার্সোনাল গাইডেন্স, লাইব্রেরি, মেন্টারশিপ, ওয়ান মেন্টারশিপ, A to Z। আমি কত কিছু বলবো এইটুকু ক্লাসের ভেতরে, সমস্ত কিছু কিন্তু এবিসি প্রোভাইড করে। এবং এবিসির ফিস কিন্তু খুবই অ্যাফোর্ডেবল। এবিসি প্রচন্ড অ্যাফোর্ডেবল ফিজে পড়ায়। এখানে তুমি সমস্ত রকম ওয়েতে ফি পে করতে পারো, প্যাকেজ পেমেন্ট, মান্থলি পেমেন্ট, ইনস্টলমেন্টস, এভরিথিং অ্যাভেলেবেল। তো যাই হোক, এটা অবশ্যই আছে এবিসি ওয়েস্ট বেঙ্গলে দু জায়গাতে আছে। অফলাইন সেন্টার্স বলছি, একটা বহরমপুরে আছে আর একটা বেলঘরিয়াতে আছে, কলকাতায় আছে। সো তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, তোমরা আমাদের সাথে ফোনে কল করতে পারো। নাম্বার দেখতে পাচ্ছ আশা করি, 9474586670 অ্যান্ড 9933586670। তো অবশ্যই তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারো। এখানে তুমি সমস্ত এক্সামের আপডেট, স্টাডি ম্যাটেরিয়াল, ফ্রি মক টেস্ট, ফ্রি ক্লাসেস, ক্লাস নোট, সিএ, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো সমস্ত কিছু কিন্তু অ্যাক্সেস করতে পারবে। যাই হোক, আর্টেজি বলে দিই, থ্যাংকস ফর ওয়াচিং। আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে এর আগে আমি আরো দুটো ক্লাস নিয়েছি খিলজি বংশের উপরে। এটা হচ্ছে খিলজি বংশের উপর পার্ট 1 গোটাটা, ঠিক। খিলজি বংশের উপর ফুল জালাউদ্দিন খিলজির উপর ক্লাস আছে। আর আলাউদ্দিন খিলজির উপর এর আগে একটা এরকম সেম ভিডিও আছে, ঠিক। আর আজকে ভিডিওটা ছিল পার্ট 2। আমরা টেকনিক্যাল কিন্তু এখানে খিলজি বংশ শেষ করলাম, এবং আমরা নেক্সট ভিডিও আসবো ইন তুগলক ডাইনেস্টি। আমাদের এই চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে, অবশ্যই তোমাদের একটা দুটো কমেন্ট পেলে আমরা খুব মোটিভেটেড হই, আমাদের ভালো লাগে, এবং আমরা আরো ভালোভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে মজা করে বলছি, আমাকে সহ্য করার জন্য অসংখ্য ধন্যবাদ, এতটা ভালোবাসার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। গড ব্লেস ইউ। নমস্কার।